নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আমি দেবনীতা আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আলোর ঠিকানা। আজ শোনাতে চলেছি উপন্যাসটির দ্বিতীয় পর্ব। আসুন শুরু করি। হুশ আমারই আগে ফিরল। আধভেজানো দরজার ওধারে পার্টিশন, তারও উপাস থেকে এভাবে একজন গলা বাড়িয়ে আছে দেখে ধমনীর উষ্ণ স্রোত মাথার দিকে উঠতে সময় লাগলো না। কতক্ষণ দাঁড়িয়ে আছে, দেহ চর্চার কোন কোন পর্ব দেখেছে কে জানে। যেভাবে চেয়ে আছে মনে হয় ভালো রকম দু একটা ঝাঁকুনি না খাওয়া পর্যন্ত সংবিত ফিরবেই না। এই 23 বছরের জীবনে কোনো মানুষ এক মুহূর্তের দর্শনে এমন চক্ষুশূল হয়নি। এক ঝটকায় ঘুরে দাঁড়ালাম। পার্টিশনের ওধারের মুন্ডুটা তখনও পর্যন্ত সরে গেল না। ওভাবে ঘুরে দাঁড়িয়ে পর মুহূর্তে ক্রুদ্ধ তৎপরতায় দরজার দিকে এগিয়ে আসার ফলেই হয়তো তার নড়াচড়ার শক্তি গেল। আমার হাতের ধাক্কায় আধভেজানো দরজা দুটো সজোরে খুলে গেল। বিমূঢ় লোকটা নিজের অজ্ঞাতেই দুপা পিছনের দিকে সরল। এবার পার্টিশনের পাশ কাটিয়ে আমি তার মুখোমুখি এসে দাঁড়ালাম, দু হাতের মধ্যে। ঘাবড়ে গিয়ে লোকটা কি করবে বা কি বলবে দিশা পেয়ে উঠল না। বড় রকমের অপরাধ করার ফলে হাতে নাতে ধরা পড়ার মুহূর্তে আত্মরক্ষার তাগিদে যে মুখ হয়, সেই মুখ। ধপধপে ফর্সা মূর্তি, এত ফর্সা যে তাও চোখে বিঁধছে আমার। আত্মরক্ষা প্রয়াসে গলা দিয়ে স্বর বেরোল তার। আমি মানে আমি ঠিক। চোখে চোখ রেখে আমি চেয়েই আছি। দৃষ্টির আঘাতে চোখের পলক ফেলার স্বস্তিও দিলাম না। ঢোক গিলে আবার বলতে চেষ্টা করলো, আমি শুদ্ধ অধিকারী। নাম শুনে পিত্তে শুদ্ধ জ্বলে ওঠার দাখিল। চূড়ান্ত হেনস্থা দেখতে চাই বলেই এই দফাও নির্বাক রূঢ় গাম্ভীর্যে নিষ্পলক আমি। আর একবার কৈফিয়ত দাখিলের চেষ্টায় বিফল হয়ে যেন হতাশার সুরেই বলে ফেলল, আপনি ভয়ানক রেগে গেছেন। গলার স্বরে খুব ঠান্ডা ধার মিশিয়ে জিজ্ঞাসা করলাম, কে আপনি? একটু আগে নাম শুনিয়েছে। তাড়াতাড়ি পুনরুক্তি করল, বললাম যে শুদ্ধ অধিকারী। শুদ্ধ শুদ্ধ অধিকারী কে? অকলে কুল পাওয়ার মতো আশার ছোঁয়া লাগলো একটু। আপনাদের চন্দ্রনাথ বাবুর ছেলে, মানে ছোট ছেলে। ছেলেবেলায় আপনি আমাকে দেখেছেন। কে চন্দ্রনাথ আর কে তার ছোট ছেলে বা ছেলেবেলায় তাকে দেখেছে কিনা সেসব চিন্তা করার মেজাজ নয় তখন আমার। নইলে এই লোককে দেখি আর নাই দেখি চন্দ্রনাথ বাবুর নামটাও মনে না পড়ার কথা নয়। গলার স্বর খুব না চড়িয়েও ঝাঁঝি ওঠা যায়। এখানে এ ঘরে আপনাকে কে এনেছে? ওই সুবলদার কাছে এসেছিলাম, মানে সে আমাকে আসতে বলেছিল। সে নেই বলে আপনার বড় মা উপরে ডেকে পাঠিয়েছিলেন। আমাকে দেখে খুব খুশি হয়েছেন। বসতে বলে বোধহয় খাবার টাবার আনতে গেছেন। অনেকদিন পরে দেখা তো। কয়েক নিমেষের চেষ্টায় রাগের বদলে হেসে না ওঠার ধকল সামলানো গেল। নিরেট বোকাশোকা মাকাল ফল একখানা। বাড়ির পরিচিত কেউ হবে বোঝা গেল। বাড়ির কর্তি আমার বড় মা, তাও জানে। আমি চিনি না, সেটাই আশ্চর্য। তবে মুখের আদল এখন একেবারে অচেনা লাগছে না বটে। গাম্ভীর্য বজায় রেখেই বললাম, বড় মা আসতে বলে গেছেন তো ওখানে দাঁড়িয়ে কি করছিলেন? কিন্তু জবাব শুনে মুহূর্তের জন্য উল্টে আমিই সচকিত। তেমনি বোকা বোকা মুখে বিড়ম্বনায় হাবুডুবু খেতে খেতে বলল, একটু দেখছিলাম। খবরের কাগজের লোক তো, কিছু দেখার মতো পেলেই উকিঝুঁকি দেওয়াটা অভ্যেসে দাঁড়িয়ে গেছে, মানে খারাপ অভ্যেস। নিজের অগোচরেই আমার দু চোখ আবার স্থির হলো তার মুখের ওপর। কঠিন স্বরেই জিজ্ঞাসা করলাম, দেখার মতো কি ছিল? আর এক প্রস্ত হকচকিয়ে জবাব দিল, ওই এক্সারসাইজ, আপনার মতো বড় মেয়েদের এক্সারসাইজ করতে দেখিনি, তাই। সাদা মাখন মূর্তি পুরুষের এই দশা দেখে মায়া হবার কথা, আর এই জবাব শুনে হাসি সামলানোর দায় নিজেরই ছুটে পালাবার কথা। কিন্তু মায়া হলো না, হাসিও এলো না। উল্টে চকিতে সন্দেহ জাগলো, যত বোকা দেখছি লোকটাকে সত্যি তত বোকা কিনা। বোকাই, পুরুষ মানুষ অত ফর্সা মানেই বোকা। তবু মায়া বা হাসির বদলে ভেতরটা হঠাৎ
আরো উগ্র হয়ে উঠল আমার। বোধহয় দুই কারণে। সেই নোংরা রিপোর্ট বেরোনোর পর খবরের কাগজ নামে বস্তুটার ওপরই বিদ্বেষ আমার। দ্বিতীয় কারণটা আরো অসহ্য। এক্সারসাইজ করা থেকে দেখছে যখন, আরো অনেক কিছু দেখেছে। আয়নার সামনে দাঁড়িয়ে শাড়ি ব্লাউজ বুকে ঠেকিয়ে ম্যাচিং পরখ করা দেখেছে, মাথার চুলের গোছা কটা কানের এধারে টেনে গালের পাশ দিয়ে চালান করার সযত্নে বিন্যাস দেখেছে, আর দাঁতে করে অধর দংশনজনিত রুচিশ্রী অনুশীলন পর্বও দেখেছে। কটকটে ফর্সা মুখটা নিঃশব্দে দগ্ধে নিচ্ছিলাম আরো খানিক। তারপর কি করতাম বা কি বলতাম জানি না। বাধা পড়ল, সত্যি খাবারের থালা হাতে বড়মা ঘরে ঢুকলো। লোকটার মুখোমুখি ওভাবে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক একটু। কাছে এসে বলল, কি রে, অমন মুখ করে দাঁড়িয়ে আছিস কেন? চিনতে পারছিস না? লোকটা হাতের মুঠোয় প্রাণ ফিরে পেল যেন। সেই রকমই বোকার মতো হাসতে চেষ্টা করে অন্তরঙ্গ সুরে বলল, না মাসিমা, উনি চিনতে পারেননি। সেই কবে ফ্রক পরা দেখলেও আমি কিন্তু দেখেই চিনেছি। টেবিলে খাবারের থালা রেখে বড়মা বলল, ও সেই শুদ্ধ রে, সুদীপ প্রদীপের মাস্টারমশাই চন্দ্র অধিকারীর ছেলে। বাবার সঙ্গে আসতো মনে নেই? কি করেই বা থাকবে, তুই তখন কতটুকু আর। মাস্টারমশাই এলেই আগে ভাগে তার কোল দখল করে বসতিস। 16-17 বছর আগের কথা। পরিচয় না দিলে আমি কি ওকে চিনতে পারতুম? চন্দ্রনাথ অধিকারী এবারের সঙ্গে ওই একটা নাম পরম শ্রদ্ধার সঙ্গে যুক্ত। বিপাকে পড়ে এই লোকটাও তাড়াতাড়ি তার বাপের নাম বলেছিল। মেজাজ অতখানি না বিগড়লে শোনার সঙ্গে সঙ্গে মনে পড়ার কথা। ধুধু একটা দূরের দৃশ্য চোখে ভাসার কথা। ধপধপে খদ্দরের ধুতি, খদ্দরের ফতুয়া আর খদ্দরের চাদর গায়ে মাস্টারমশাইয়ের সাড়া পেলেই আমি আগে ভাগে গিয়ে তার কোলে বসতাম। বছর 6 বয়স তখন আমার। তখন মাঝে সাঝে ছোড়দার বয়সী, অর্থাৎ বছর 11-র বিচ্ছিরি ফর্সা রঙের একটা ছেলে আসতো মাস্টারমশাইয়ের সঙ্গে। আমি প্রায়ই তাকে জিজ্ঞাসা করতাম, ওই ছেলেটা অত ফর্সা কেন? মাস্টারমশাই হাসত, আর দাদারা আমার উপর রেগে যেত। মাস্টারমশাই পড়া নিয়ে ওদের বকতো, আর আমাকে ভালোবাসতো বলে ওদের আসল রাগ। মেজদা ফাঁক পেলে প্রায়ই বলতো, ওই বিচ্ছিরি ফর্সা ছেলেটার সঙ্গে তোর বিয়ে দেওয়া হবে। এই নিয়ে রাগ করে আমি একদিন বড়মার কাছে নালিশ করে দিয়েছিলাম। বড়মা মেজদাকে ঠেসে বকুনি লাগিয়েছিল, কিন্তু পরে বড়মা দুষ্টুমি করে বাবার সামনে আমাকেই আবার বলেছিল, অমন রাঙা টুকটুকে ছেলেটা তোর এত অপছন্দ কেন? ঠোঁট বেঁকিয়ে আমি বলেছিলাম, বিচ্ছিরি ফর্সা গায়ে আঙুল ছোঁয়ালে মনে হয় পুড়ে যাবে। বাবা মুখ টিপে হাসছিল, আর বড়মা জোরেই হেসে উঠেছিল। তারপর চোখ পাকিয়ে বলেছিল, আঙুল ছুঁয়ে দেখিস পড়ে কিনা। মাস্টারমশাইয়ের সঙ্গে সব থেকে বেশি খাতির ছিল বোধহয় বাবার। বাবা রীতিমতো ভক্তি করত তাকে। দাদাদের পড়া হয়ে গেলে প্রায় একসঙ্গে বেড়াতে যেত, আর বাবা যতদিন বেঁচে ছিল মাস্টারমশাইয়ের একমাত্র তার সঙ্গেই যোগাযোগ ছিল। মাস্টারমশাইয়ের প্যারালিসিস না কি হতে সপ্তাহের মধ্যে 4-5 দিন অন্তত বাবা তাকে দেখতে যেত। যাই হোক, আমার কথা বাবাই বোধহয় তাকে বলে দিয়েছিল। বড়মাকে ও কথা বলার 2-3 দিন বাদে মাস্টারমশাই বাবার সামনে আমাকে কোলে বসিয়ে হেসে বলেছিল, কি মুশকিল হলো বলতো, আমার ফর্সা ছেলেটাকে তোর এত অপছন্দ, ওদিকে আমাদের যে আবার তোর মতো একটু আধটু কালো মেয়ে ভালো লাগে। ছেলেবেলায় আমাকে কেউ কালো বললে আমার দস্তুর মতো রাগ হতো, কিন্তু মাস্টারমশাই বা তার ছেলের যা রং, তাতে তারা কালো বলতে পারে বটে। খুশি হয়ে জিজ্ঞাসা করেছিলাম, কালো ভালো লাগে কেন? ফর্সা দেখে দেখে সকলের চোখ পচে গেছে। পরে বাবার সঙ্গে তার বাড়ি গিয়ে ও কথার তাৎপর্য বুঝেছিলাম। বাড়ি শুদ্ধ লোক অমনি ফর্সা। যে ছেলেটা আসতো তার উপরও আরো 3টে ছেলে আর একটা মেয়েকে দেখেছিলাম, আর মাস্টারমশাইয়ের বউকে। সব যেন গিলতে আসে এমনই ফর্সা। কিন্তু স্মৃতিমন্থনের অত সময় আমি এই মুহূর্তে পাইনি। সেই 6 বছরের মেয়ের সঙ্গে এই 23 বছরের মেয়ের শত যোজন তফাৎ।
ভাবার অবকাশ থাকলে হয়তো বাবার শ্রদ্ধার কারণে এবং আরো কিছু কারণে ওই ভদ্রলোকটির স্মৃতি এখনো ভালোই লাগতো, কিন্তু তাই এই ছেলেটাকেও তা বলে আমি মনে করে রাখিনি। তাছাড়া নির্লজ্জ বোকার মতো অমন একটা গর্হিত কাজ করে বসে আত্মরক্ষার তাগিদে যে ছেলে তাড়াতাড়ি বাপের পরিচয় দিতে বসে, তার প্রতি কিছুমাত্র সৌজন্য দেখাবার আগ্রহ আমার নেই। তারপর বড় মা এসে পড়াতে ভরসা পেয়ে নির্বোধের মতো হাসতে হাসতে যে কথা বলে বসলো সেটা আরো অসহ্য। বলল, উনি চিনতে তো পারেনি, উল্টে আমার ওপর ভয়ানক রেগে গেছেন মাসিমা। বড় মা অবাক। এক পলক আমার দিকে তাকিয়ে ওকে জিজ্ঞাসা করলেন, এরই মধ্যে তুমি আবার রেগে যাবার মতো কি করলে? মাঝের দরজাটা দেখিয়ে সে আমতা আমতা করে জবাব দিল, ইয়ে, এক্সারসাইজ করা দেখছিলাম, বিশেষ দেখি না তো। এবারে রাগের চোটে কি যে করব ভেবে পাচ্ছিলাম না। শুনে বড় মাও অপ্রস্তুত, একটু হেসেই ফেললো। তারপর ওই সরল স্বীকৃতির ফলে তার চোখে অপরাধের গুরুত্ব থাকলো না। বলল, তাতে কি হয়েছে, এই সেদিনও তো কত লোকের সামনে লাফালাফি ঝাপাঝাপি করে বেরিয়েছিল। তা জবুথবু বসে না থেকে একটু আধটু শরীর নড়াচড়া করা তো ভালোই, কি বলো? ভালো কিনা পরখ করার জন্য লোকটা আমার দিকে আর একবার চোখ ফেরানোর বাসনা ছিল। খুব ভরসা না পেয়ে সেটুকু আধা আধি সম্পন্ন করে সুবোধ ছেলের মতোই মাথা নেড়ে সায় দিল, অর্থাৎ খুব ভালো। বড় মা বলল, তুমি খেয়ে নাও, তুইও বস না দীপু। নেমন্তন্ন আছে বলে ওকে বাড়িতে আসতে বলে সুবল নিজেই কোথায় ডুব দিয়ে বসে আছে ঠিক নেই। এবারে লোকটার আবির্ভাবের হেতু অনুমান করা গেল। সুবলদা বলেছিল ওই হতচ্ছাড়া কাগজের আপিসে তার এক বন্ধু আছে, তাকে হাত করে উক্ত কাগজে প্রসন্ন দৃষ্টি লাভের চেষ্টা করা যাবে। ভেতরটা আরো খিচড়ে গেল আমার। একে প্রথম যোগাযোগটাই বরদাস্ত হয়নি এখনো, তার উপর সেই কাগজের আপিসের লোক, যারা ইতর খবর ছড়িয়ে লোক নাচায় আর ব্যবসার ক্ষতি করে। সুবলদা একে একেবারে হোটেলের নেমন্তন্নে ডেকে বসলো কেন ভেবে পেলাম না। যত সব বাজে লোক কাগজের আপিসের চাকরির দৌলতে এমনই প্রশ্রয় পেয়ে মাথায় উঠেছে। বিরক্তি চেপে বড়মাকে বললাম, বসার সময় নেই, আমাকে বেরোতে হবে। লোকটার দিকে না তাকিয়ে পার্টিশনের পাশ কাটিয়ে নিজের ঘরে এলাম। তারপর আধ ভেজানো দরজাটা বন্ধ করার জন্য ঘুরে দাঁড়ালাম। সামনে খাবারের থালা, ওপাশে বড় মা, কিন্তু লোকটার হাবাগোবা নির্লজ্জ মনোযোগ আমার দিকে। চোখে চোখ পড়ার পরেও সেটা ফেরাবার কাণ্ডজ্ঞান নেই। ধীরে সুস্থে দরজা দুটো যেন তার মুখের ওপরই বন্ধ করে দিলাম আমি। এই সেই লোক যাকে অনেক দিন পর্যন্ত আমি চিনতে ভুল করেছিলাম। শুধু আমি কেন, ভুল বোধহয় অনেকেই করেছিল। যাক, এবার আমাদের পারিবারিক প্রসঙ্গ একটু বিস্তার করে নেওয়া দরকার। এ বাড়িতে একটি বরদার অস্তিত্ব ছিল, সে কথা আগেই বলেছি। বড় মার বড় ছেলে, তাকে আমি দেখিনি। আমার জন্মেরও আগে তার মৃত্যু হয়েছে, কিন্তু এখনো ভাবের দিক থেকে তার অস্তিত্ব ঘোচেনি। যে মৃত্যু মৃত্যুঞ্জয় গোছের হতে পারে, এবাড়ির লোকের কাছে বরদার মৃত্যুটা সেই গোছে। তার নাম সন্দীপ। নামের সঙ্গে দ্বীপের যোগটা বড়মার প্রিয় বোধ হয়। বরদা সন্দীপ, মেজদা সুদীপ, ছোড়দা প্রদীপ, আর আমি দীপিকা, দীপু। বড় মায়ের রাখা নাম সব। যাই হোক, সেই বরদা জেনারেল স্কলারশিপ পেয়ে কলেজে ভর্তি হয়েছিল। মাস্টারমশাই চন্দ্রনাথ অধিকারীর এত প্রিয় ছাত্র বোধহয় আর কেউ ছিল না। ভদ্রলোক গান্ধীজির ভক্ত ছিল, বার কয়েক জেল খেটেছে। উচ্চশিক্ষিত হলেও বড় চাকরির চেষ্টা কখনো করেনি। নামকরা এক বেসরকারি স্কুলে মাস্টারি করত। তার তখন দেশের ছেলে তৈরি করার নেশা। বরদা ওই স্কুলেই পড়তো আর তাকে দেবতা জ্ঞানে ভক্তি শ্রদ্ধা করত। মাস্টারমশাই বরদাকে নিয়মিত বাড়িতেও পড়াতো। বড় মার এখনো ধারণা বরদা স্কলারশিপ পেয়েছিল আর স্বভাব চরিত্র রত্ন বিশেষ হয়ে উঠেছিল শুধু মাস্টারমশাইয়ের জন্য। 1942 সালের আগস্ট মাস সেটা। গান্ধীজি ভারত ছাড়ার মন্ত্র ঘোষণা করলেন। দেশের সর্বত্র আগুন জ্বলে উঠল। বিদেশি শাসনের নিষ্ঠুরতায় দেশ রক্ত স্নান করে উঠল।
সেই সময়ের একদিন ওয়েলিংটন স্কোয়ার থেকে শত সহস্র ছেলের একটা মিছিল সরকারি ভ্রুকুটি আর সরকারি নিষেধ তুচ্ছ করে ধর্মতলার রাস্তা ধরে সরকার ভবনের উদ্দেশ্যে অগ্রসর হল। লাঠি, বেয়নেট আর বন্দুক হাতে সরকারের রক্ষী দলও প্রস্তুত। বাধা পেতে নিরস্ত্র বিশাল জনতা সেই রাস্তার ওপরেই বসে পড়ল। সামনে সশস্ত্র অবরোধ। ছেলের দলও নড়বে না। স্কুলের ছোট ছোট ছেলেরা জীবন পণ করে বসে আছে শুনে মাস্টারমশাই স্থির থাকতে পারল না, ছুটে গেল সেইখানে। তারপর কি ভেবে ছেলেদের সঙ্গে সেইখানেই বসে পড়ল। বরদা যাচ্ছিল সেই রাস্তা দিয়ে। বিধিলিপি অন্যরকম বলেই অত ভিড়ের মধ্যেও মাস্টারমশাইকে দেখতে পেয়েছিল। দেখে কাছে এসে জিজ্ঞাসা করেছিল, সে ওখানে কেন? মাস্টারমশাই হেসে জবাব দিয়েছিল, দেখতেই তো পারছিস কেন, তা তুই ভালো ছেলে কি করছিস? পড়াশোনা সেরে মজা দেখতে বেরিয়েছিস? বরদা তখন আর স্কুলে পড়ে না, কলেজে ঢুকেছে। মাস্টারমশাইয়ের মিষ্টি কথার ভিতরে যে হুল ছিল তাও বিঁধেছে। মাস্টারমশাই আবার বলল, হয় থাকে তো পালা, না তো বস তুইও। রীতিমতো ডাক। বরদা মাস্টারমশাইয়ের পাশে বসল। বিকেলের দিকে অবরোধ বাহিনীর ধৈর্য গেল। হুকুম পেয়েই লাঠি আর বেয়নেট চালালো তারা। তারপর গুলি। নিরস্ত্র জনতা তখন পাগলের মতো অবরোধ ভেঙে এগোতে চেষ্টা করলো। ফলে একের পর এক অনেকগুলো ছেলের হাত পা মাথা ভাঙল। অনেকগুলো রক্তাক্ত দেহ মাটিতে মুখ থুবড়ে পড়ল। সামনেই 12-13 বছরের একটা ছেলেকে লাঠির ঘায়ে আধমরা করে শেষে নৃশংস আঘাত আনতে যাচ্ছিল এক সার্জেন্ট। দিশেহারার মতো ছুটে গিয়ে বরদা ছিনিয়ে আনতে চেষ্টা করলো তাকে। ওদিকে মাস্টারমশাই কোথায় ছিটকে পড়েছে সে হুঁশও আর নেই। তলপেটে বুলেটের আঘাত নিয়ে একটু টান হয়ে দাঁড়াতে চেষ্টা করে বরদা। বোধহয় তাকেই খুঁজলো একবার, তারপর মাটিতে লুটিয়ে পড়ল। প্রাণ অনেকেই দিয়েছিল, আর প্রাণের দাম কারো কম নয়। তবু শুনেছি স্কলারশিপ পাওয়া ছেলে বলে হোক বা যে কারণেই হোক, বরদার মৃত্যুর শোরগোলটাই সব থেকে বৃহৎ হয়ে উঠছিল। দেশের বহু নেতা সহ হাজার হাজার লোক শোক সভা করে বরদার দেহ বাড়িতে নিয়ে এসেছিল। তারা বড় মাকে বলেছিল, মা, তোমার একটা ছেলে জীবন উৎসর্গ করে আমাদেরও তোমার ছেলে করে দিয়ে গেছে। মা, তুমি এক ছেলের জন্য কাঁদবে না এত ছেলে দেখে হাসবে? বড় মা নির্বাক। মৃত্যু এত বৃহৎ কমই হয়। দাহ শেষ করে মাস্টারমশাই শ্মশান থেকে সোজা এ বাড়িতে এসে হাজির। থমথমে মূর্তি। দোতলায় সোজা মায়ের সামনে এসে দাঁড়িয়েছে। বাবা আর জ্যাঠার সামনেই বলেছে, মা, তোমার ছেলের মৃত্যুর জন্য আমি দায়ী। আমাকে কি শাস্তি দেবে দাও, আমি মাথা পেতে নেব। বরদাকে কি বলেছিল আর কেন বরদা সেই নিরস্ত্র বিদ্রোহী জনতার একজন হয়ে উঠেছিল তাও গোপন করেনি। জ্যাঠা আর বাবা স্তব্ধ। বড়মা পাথর মূর্তি। সেই পাথর মূর্তিতে প্রাণের সঞ্চার হলো একটু একটু করে। মাস্টারমশাই বড়মার থেকে বয়সে বড়। আস্তে আস্তে কাছে এসে বড়মা মাস্টারমশাইয়ের পায়ের ওপর লুটিয়ে পড়ল। সেই প্রথম দু গাল বেয়ে ধারা নামল মাস্টারমশাইয়ের, বাবার, জ্যাঠার। বরদার মৃত্যুতে এ সংসারে আমূল পরিবর্তন ঘটে গেল। বহু জনের একাত্মতায় ওই মৃত্যু যেন দিনে দিনে বৃহৎ, মহৎ আর উজ্জ্বল হয়ে উঠতে লাগলো। দেশের নেতৃস্থানীয় অনেকের এ বাড়িতে আনাগোনা শুরু হলো। শহীদের নামের তালিকায় বরদার নামটি জলজল করতে থাকলো। এদিকে সরকারি চাকরি করত বাবা আর জ্যাঠা। তারা চাকরি ছেড়ে দিল। সরকার পক্ষ বাবা জ্যাঠাকে বোঝাতে চেষ্টা করল। তারা বলল, না, তোমাদের গোলামি আর করব না। সেই খবরও সমস্ত কাগজে বড় বড় হরফে ছাপা হলো। বরদার মৃত্যু আর তারপর থেকে কাগজে যা কিছু হইচই হয়েছে ওই এক মৃত্যুকে কেন্দ্র করে। বড়বার আলমারিতে সেই সব কাগজ এখনো যত্ন করে রাখা আছে। বড় হয়ে আমরা সেসব খবর কতবার করে পড়েছি আর কত যে রোমাঞ্চ অনুভব করেছি ঠিক নেই। যাক, বাবার জ্যাঠা চাকরি তো ছাড়লো, এখন সংসার চলে কি করে? লোকের স্তুতি আর সাধুবাদে মন ভরে, কিন্তু পেট তো ভরে না। ছোটখাটো গোটা কতক ব্যবসার চেষ্টা করতে গিয়ে কিছু টাকাই জলে গেল শুধু। তারপরে এই প্রচার সংস্থার পত্তন। পরামর্শটা কে দিয়েছিল বাবাদের জানি না।
তবে পিছনে লোক ছিল শুনেছি। বর্দার তরুণ এবারের তখন নামডাক খুব। শুভার্থীর অভাব ছিল না, অভাব ছিল শুধু টাকার। বাবা জ্যাঠার হাতে তখন মূলধন বলতে কিছু ছিল না, বড় মায়ের হাতে ছিল। বড় মা অবস্থাপন্ন ঘরের মেয়ে। তার বাবা তার নামে কিছু টাকা ব্যাংকে রেখেছিল, আর ছিল এক গাদা গয়না। জ্যাঠাকে দোমানা দেখে সেই সব একত্র করে বড়মা বাবার হাতে দিয়েছিল। নিজের হাতে সোনা বাঁধানো দুখানি শাখা ছাড়া বাদবাকি সব। রাগ করে বাবাকে বলেছিল, শানু, তোমাদের গোলামির শেকল ছিঁড়ে গেছে, অভাবের দায়ে আবার কি সেটা জুড়তে বসবে নাকি তোমরা? ওই গয়না দিয়ে তাহলে দড়ি কলসি কিনতে হবে আমাকে। বড়মার ব্যাংকের টাকায় আর গয়না বেচার টাকায় এই ব্যবসা। একটু একটু করে এই ব্যবসার সুদিনের মুখ দেখেছে। এই ব্যবসা সচল হবার পিছনেও বর্দার নামটা অনেকখানি। বড় বড় অনেক ব্যবসায়ীও তলায় তলায় কংগ্রেসের সঙ্গে যুক্ত, প্রয়োজনের টাকা জুগিয়েছে। বর্দার মৃত্যুতে এখানকার নেতৃবৃন্দের সঙ্গে হৃদ্যতার দরুন তাদেরও সাহায্য মিলেছে। তারাই বিজ্ঞাপন সরবরাহ করেছে। তারপর দীর্ঘদিন আর মাস্টারমশাইয়ের সাক্ষাৎ মেলেনি, কিন্তু বড় মা তার খবর রাখত ঠিক। মেজদা আর ছোটদা স্কুলে ভর্তি হতে বাবাকে দিয়ে বড় মা তাকে ডেকে পাঠালো। জ্যাঠাবাবুও তখন চলে গেছে, আর আমার মা তো তার আগেই গেছে। মাস্টারমশাই আসতে বড় মা বলল, সুদীপ আর প্রদীপের পড়ার ভার আপনি না নিলে কে নেবে? একটু চুপ করে থেকে মাস্টারমশাই নাকি বলেছিল, আবার ওদের আমার হাতে দেবেন? এই পরামর্শ আপনাকে কে দিল? বড়বার দেয়ালে বর্দার বড় ছবিখানা দেখিয়ে দিয়েছিল, বলেছিল, ওই ও কদিন থেকেই বলছে। মাস্টারমশাই আর একটি কথাও বলেনি। সেদিন নিঃশব্দে চলে গেছে, আর পরদিন থেকে হাঁক ডাক করে মেজদাকে আর ছোটদাকে পড়াতে বসে গেছে। শুধু বাবা কেন, আমার ছেলেবেলার জ্ঞান বয়সে মাস্টারমশাইয়ের মতো আর কাউকে অত ভক্তি শ্রদ্ধা করতে বড় মাকেও আর দেখিনি। পুজোর সময় আর নববর্ষে পায়ে টাকার কাপড় রেখে বড় মাকে তার পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম পর্যন্ত করতে দেখেছি। আর অনেক বছর বাদে তার প্যারালিসিস হবার খবর পেয়ে বড় মা কতবার যে ঝুড়ি ভর্তি ফল নিয়ে বাবার সঙ্গে বাড়িতে দেখতে গেছে তাকে ঠিক নেই। চন্দ্রনাথবাবু মারা যাওয়ার পর সেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। গাড়িটা বাড়ির দেউড়ি পেরুবার আগেই লোকটা সোৎসাহে বলে উঠল, দাঁড়ান তো, দাঁড়ান তো একটু। কি ব্যাপার না বুঝে আমি ব্রেক কষলাম। বাইরে থেকে আসছিল যজ্ঞেশ্বর তেওয়ারি। হাসি মুখে জানালা দিয়ে তার দিকে গলা বাড়িয়ে শুদ্ধ অধিকারী অন্তরঙ্গ উচ্ছ্বাস দেখালো। যজ্ঞেশ্বর না? বাবা জ্যাঠার আমলের পুরানো লোক হিসেবে এ বাড়িতে যজ্ঞেশ্বরেরও বিশেষ একটা স্থান আছে, কিন্তু সেটা বাড়ির লোকের কাছেই। ফাঁক পেলে বাড়ির লোককে সে দুটো উচিত কথা শোনাতেও ছাড়ে না। কিছুকাল যাবৎ তোর দ্বিতীয় পক্ষের বউটাও মারা যাবার পর থেকে মেজাজও সর্বদা প্রসন্ন নয়। তার উপর ছেলেরা বিয়ে থা করে সংসারী হয়ে বাপকে আর তেমন আমল দেয় না বলেও ভিতরে একটা ক্ষোভ আছে। সেই কারণে ইদানিং বড়মা প্রশ্রয়ও একটু বেশি জুটেছে। ফলে ওর গায়ে পড়া কথাবার্তাও বেড়ে গেছিল। মেজদার কাছে সেদিন বিচ্ছিরি রকমের ধমক খেয়ে মনমরা হয়ে আমাকে বলেছিল, এবারে নুন খাওয়ার মেয়াদ ফুরিয়ে এসেছে তার। এখন মা মনি ছেড়ে দিলেই সে মান নিয়ে সরে পড়তে পারে। ভিতরে ভিতরে আমিও যে এখন ওকে খুব পছন্দ করি তা নয়, মুখের ওপর বলেই বসে। এই দিনের মেয়েদের চালচলন ওর খুব ভালো লাগে না, কিন্তু আমাকে ছাড়া এই দিনের মেয়েও খুব বেশি দেখেনি। সে যাই হোক, ছেলেবেলায় ওর কোলে পিঠে চেপেছি, আমার ওপর শুধু স্নেহ নয়, আমার সম্পর্কে ভালো মন্দ বিবেচনার একটা অধিকারও বর্তেছে যেন। কিন্তু ওকে দেখে বাইরের কারোর এমন অন্তরঙ্গ উচ্ছ্বাস ওর কাছেও নতুন। বিগলিত বিস্ময় একটু কাছে এসে সে মাথা নাড়ল, অর্থাৎ যজ্ঞেশ্বরই বটে। দেখো, তোমাকে দেখেই কেমন চিনেছি, কিন্তু আমাকে তুমি চিনতে পারলে না তো। আমি তোমাদের সেই মাস্টারবাবুর ছেলে, মনে পড়ছে? মনে পড়েছে। যজ্ঞেশ্বরের ভারী মুখের ভাজে ভাজে বিস্ময় আর আনন্দ উপচে উঠল। বলেই ফেলল, সেই রাঙা খোকা এত বড়টি হয়ে গেছো। যাচ্ছি এক দরকারি কাজে, তার মধ্যে গাড়ি থামিয়ে হৃদ্যতা বিনিময় বিরক্তিকর। ইঙ্গিতের অপেক্ষা না করে হঠাৎই জোরেই গাড়িটা চালিয়ে দিলাম আমি। রাগের মাথায় এখন রাঙা খোকাই বলতে ইচ্ছে করছে।
পার্টির সঙ্গে হোটেলে দরকারি আলোচনার মধ্যে এই রাঙা খোকাকে আমন্ত্রণ করে আনা হলো কেন, সুবলদার কাছ থেকে কৈফিয়ত নেবার জন্য অনেকক্ষণ ধরে উসখুস করছি। ফাঁক মেলেনি। সুবলদার দাদা একেবারে শেষ সময়ে এসেছে। এখনো সুবলদা আমার পাশে বসে আছে বটে, কিন্তু কিছু বললে পিছনের দুজনেরও কানে যাবে। তাছাড়া সুবলদা ঘাড় ফিরিয়ে কলেজের গল্পে মেতেছে। ছোট বড় সকলের কাছে কতভাবে জব্দ হতো লোকটা, মেজদাকে সেই গল্প শোনাচ্ছে। মেয়েরা পর্যন্ত নাকি মজা করতো তাকে নিয়ে। একবার একটা ছেলে এক মেয়ের নাম করে ওকে প্রেমপত্র লিখে শেখে ফ্যাসা দেব। চিঠি পেয়ে সেই মেয়ের বাড়িতে মেয়ের বাপের কাছে সশরীরে একেবারে বিয়ের প্রস্তাব নিয়ে হাজির শুদ্ধ অধিকারী। বাড়ির লোক ছেড়ে ওই মেয়ে শুদ্ধ ওকে এই মারে তো সেই মারে। সুবলদা বলে চলেছে জব্দ হওয়ার জন্য শুদ্ধ নিজেও যেন ফিকির খোঁজে বেড়াতো। কলেজের বাংলা পরীক্ষায় সে কি কাণ্ড! বাংলা পরীক্ষার প্রশ্নপত্র ইংরেজিতে হয়েছে বলে খাতা ভর্তি সবগুলো প্রশ্নের উত্তরও ইংরেজি হরফেই লিখে এলো। খাতায় গোল্লা বসিয়েও প্রফেসরের রাগ যায় না। ক্লাসে এসে মুখ লাল করে জিজ্ঞাসা করলো, পরীক্ষার খাতা এরকমের ফাজলামো করার অর্থ কি? তার মুখের দিকে হাঁ করে চেয়ে থেকে শুদ্ধ বলল, ইংরেজিতে বাংলার প্রশ্নপত্র দেখেও ভেবেছিল এইভাবেই জবাব দিতে হবে। রেগে মেগে প্রফেসর বলল, যত খুশি নাম্বার বসিয়ে নাও তাহলে, কিন্তু ওই গোল্লার মধ্যেই বসাতে হবে, বাইরে নয়। হাসির ব্যাপারই বটে, কিন্তু আমার হাসি পেল না। মনে হলো এই গোছের হাস্যমুখর স্মৃতি রোমন্থনে পরোক্ষে সুবলদার কাগজের বন্ধুকে একটু তোয়াজ করার চেষ্টাও আছে। লোকটা ছোড়দার বয়সী, সুবলদার থেকে ছোটই হবে। সুবলদা বার কয়েক ফেল না করলে এর সহপাঠীও হবার কথা নয়। সামনের গ্লাস দিয়ে পেছনের মূর্তির দিকে তাকালাম একবার। আপন কৃতিত্বে সেই বোকা বোকা হৃষ্ট মুখ, চোখ দুটো আমার দিকেই। ওই দুটো চোখ সব থেকে বেশি অসহ্য লেগেছে হোটেলের জাঁকজমকের মধ্যে আমাদের আমন্ত্রিত ভদ্রলোকদের সামনে বসে। ওরকম পরিবেশেই প্রথম পদার্পণ বোধহয়। খবরের কাগজের মস্ত একজন করেসপন্ডেন্ট বলে পরিচয় করিয়ে দিল সুবলদা। আর সঙ্গে সঙ্গে এই লোকটা যেন কোন শাহেনশাহ বাদশার জামাই হয়ে বসল। আমন্ত্রিত ভদ্রলোকদের খুশির মার্জিত অন্তরঙ্গতার বিনিময়ে হাত বাড়ানো দূরে থাক, হাত দুটো কপালের দিকেও উঠল না। শূন্যে মাথা নেড়েই তাদের কৃতার্থ করার কাজ সমাধা করল। আর তারপরেও সারাক্ষণের মধ্যে নিজে থেকে দুটো কথা বলারও চেষ্টা করল না। নামকরা বিদেশি হোটেলে ধুতি পরা লোকও এই একজনই। এও বৈশিষ্ট্য হবে জেনেই ধুতি পাঞ্জাবি চড়িয়ে এসেছে বোধহয়, নইলে নেমন্তন্ন কোথায় সেটা না জেনে আসেনি নিশ্চয়। ধুতি পাঞ্জাবির ওপর কোনো বিদ্বেষ নেই, কিন্তু এই পরিবেশে এই একমাত্র ধুতি পাঞ্জাবি পরা লোকটাকে আরো যেন বেশি হাবা হাবা লাগছিল আমার। আদর আপ্যায়নের ফাঁকে ফাঁকে ব্যবসার কথাবার্তা চলতে লাগলো। ভদ্রলোকদের ব্যবসা ফেঁপে উঠছে। তার পিছনে আমাদের পাবলিসিটি ক্যাম্পেইনের সার্থকতা প্রসঙ্গ তুলে বিজ্ঞাপনের পরিধি আরো বাড়াবার বায়না পেশ করতে ছাড়িনি। তাদের সমস্যা আর সুবিধে অসুবিধের কথা শুনলাম, আমাদের সমস্যা আর সুবিধে অসুবিধের কথা বললাম। এই শোনা আর বলার ফাঁকে প্রায় অভ্যাসবশত যতবার ঝোলা চুলের গোছা কানের পাশে সরাতে গেছি আর যতবার দাঁতের চাপে ঠোঁট ঘষে নিতে গেছি, ততবারই কিরকম যেন সচেতন আমি, ততবারই চোখ দুটো আপনা থেকে ওধারের একজনের মুখের ওপর গিয়ে পড়েছে, শুদ্ধ অধিকারীর। ড্যাব ড্যাবে দু চোখ মিলে কথাও গিলছে, আমার ভাব ভাবও গিলছে। গেলার যে সামগ্রী সামনে সারি সারি ডিশে পড়ে আছে সেদিকে দৃষ্টিও নেই, মনও নেই। সুবলদা বারদুই সচেতন করে দিয়েছে তাকে, বলেছে, কিছু খাচ্ছিস না যে? জবাবে প্রথমবার খাবার নিয়ে একটু নাড়াচাড়া করেছে। দ্বিতীয়বার বলেছে, আসার আগে মাসিমা যে আবার এক প্রস্ত খাইয়ে দিলেন। ঘন্টা দুই বাদে আবার যখন বেরুলাম হোটেল থেকে, তখন ভিতরে ভিতরে আমারই শুধু রাজ্যের বিরক্তি। পুরুষের চাউনি বা মনোযোগ আমাকে কখনো বিড়ম্বিত করেছে বলে মনে পড়ে না, অথচ আজকের দুটো ঘন্টা এক অগোচরের বিড়ম্বনার মধ্যে কাটাতে হলো বলেই ভিতরে ভিতরে চাপার রাগ আমার। পার্টিশনের ওপর দিয়ে গলা বাড়িয়ে দরজার ফাঁক ধরে আয়নার সামনে দাঁড়িয়ে আমার সামগ্রিক বিন্যাস মাধুর্য চয়নের মহড়া দেখার অপরাধ কিছুতে যেন ক্ষমা করতে পারছিলাম না। সেই অপরাধে আমার এখানকার এই 2 ঘন্টার সহজতায় চিড় খেয়েছে। কিন্তু হোটেল থেকে নেমে এসে যে কাণ্ড করল লোকটা, সেই নির্লজ্জ সাহস দেখে আমি রাগে জ্বলে উঠবো কি তাজ্জব হব ভেবে পেলাম না।
জ্বলেও উঠেছিলাম, তাজ্জব হয়েছিলাম। সন্ধ্যা পেরিয়েছে তখন। অতিথিরা ঠিক ঘড়ি ধরে এসেছে বলে তাদের গাড়িটা 10-12খানা গাড়ির পরে দাঁড়াবার জায়গা পেয়েছে। উচিত বিবেচনায় আমরা খানিক আগে এসেছি, তাই আমাদের গাড়িটা একেবারে হোটেলের গায়ে দাঁড় করানো গেছিল। হাসি মুখে অতিথিদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আমাদের গাড়িতে গিয়ে বসলাম। বলা বাহুল্য, আমি ড্রাইভারের আসনে। সৌজন্যবশত দাদার সুবলদা কথা বলতে বলতে অতিথিদের সঙ্গে তাদের গাড়ির দিকে এগোলো। আমিও সঙ্গে থাকলে অতিথিরা খুশি হতো জানি, কিন্তু এই গোছের খুশি হওয়া থেকে আমি সকলকেই বঞ্চিত করে থাকি। তা না করলে মেয়েদের আত্মসম্ভ্রমের ছটা পারে না। মেজদার সুবলদার তক্ষুনি ফেরার কথা। আলাপ প্রসঙ্গ শেষ না হওয়ার দরুনই ফিরতে মিনিট 3 দেরি হলো বোধ হয়। আর এই অবকাশটুকুর লোভও এই নির্লজ্জ লোকটা ছাড়তে পারল না। পায়ে পায়ে গাড়ির কাছে এগিয়ে এলো। সংকোচ পুরোপুরি কাটাতে না পেরে গাড়ির দরজায় এক হাত রাখলো প্রথম, তারপর জানলার নিচে মাথা নোয়ালো। ঠান্ডা গম্ভীর মুখে তার দিকে ফিরে তাকালাম আমি। আমার চাউনিটা প্রসন্ন নয় বলেই যেন আমতা আমতা ভাব একটু। বলল, এখানে মানে সামনেই বসি, কি বলেন? মাথায় শ্বেত পদার্থ কম আছে বোঝা গেলে মুখের ওপর রূঢ় কথা ছুড়ে দেওয়া সহজ হয়। চোখে চোখ রেখে তেমনি ঠান্ডা প্রশ্ন করলাম, কেন? বিব্রত মুখ করে ছেলে মানুষের মতো ফিরে জিজ্ঞাসা করলো, ওরা তো ওদিকে কথাবার্তা কইছেন, আমি মুখ বুজে পিছনে বসে থাকবো? ধীরে সুস্থে কটকটে ফর্সা মুখটা দগ্ধে নিয়ে নির্লিপ্ত জবাব দিলাম, ওরা এক্ষুনি এসে পড়বে। মুখের কথা শেষ হওয়ার আগে ঈষৎ ব্যস্ততায় গাড়ির দরজা খুলে পাশে বসতে বসতে বলল, তাহলে আগে ভাগেই উঠে বসে থাকি, সুবলদা এসে গেলেই তো জায়গাটা দখল করবে। আগে ভাগে জায়গা দখল করতে পারার আনন্দে আমার দিকে ঘাড় ফিরিয়ে হাসতে গিয়ে থমকালো একটু, তারপর ঢোক গিলে কৈফিয়ত দিল, ইয়ে, এখানে বসতেই আমার ভালো লাগবে। সাহস দেখে অবাক হয়েছি, আর নির্জলা সাহসের মতো লাগছে না বলে মুহূর্তের মধ্যে রাগের তাপও বেড়েছে। ওই ফর্সা মুখের উপর থেকে একবারও চোখ সরেনি। আর আমার যদি ভালো না লাগে? আপনার তো ভালো লাগবেই না। সেই আপনার যখন 6 বছর বয়স আর আমার 11, তখনই শুনেছি আমাকে আপনার একটুও ভালো লাগে না। কালো ঘন মেঘের ফাটলেও রোদ চিকিয়ে ওঠে অনেক সময়। রাগের মুখে একটু কৌতুক উকিঝুঁকি দিল তেমনি। বললাম, তাহলে? তাহলে মানে? ভালো লাগে না জেনেও এখানে বসার ইচ্ছে কেন? বলতে যাচ্ছিলাম, এখানে বসার সাহস কেন? অতটা রূঢ় হতে শিক্ষায় বাঁধল। লোকটার মগজে কিছু থাকলে সামান্য আলাপে এটুকুও বলা সম্ভব হতো না। কিন্তু এই অপমানের উত্তরেও সে বেশ হৃষ্ট মুখেই জবাব দিল, আসল কথা কি জানেন, আমাদের মানে খবরের কাগজের লোকেদের যেদের যা ভালো লাগে তাই করে বসার অভ্যেস। অন্যের কি ভালো লাগে না লাগে তা নিয়ে বেশি মাথা ঘামাই না। বেশিরভাগ জায়গায় লোকে সমীহ করে কিনা। কৌতুক যেটুকু চিকিয়ে উঠেছিল তা তক্ষুনি মিলিয়ে গেল। যেভাবে কথা বলছে লোকটা সত্যিই অত বোকা কিনা সেই সংশয়। কিন্তু কঠিন কথা সহজ করে বলতে আমিও জানি। কেন? খবরের কাগজে কাজ করলে বাড়তি কিছু গজায় নাকি? খুশি হয়ে মাথা নাড়ল তক্ষণ। বলল, একটু নাম করে ফেলতে পারলে যা গজায় সাদা বাংলায়, সেই সোটা বাড়তি জিনিসটার নাম লেজ। এই জিনিসটার মহিমা যদি জানতেন। এই দেখুন না, আমাদের কাগজে কি না কি একটা খবর বেরোলো আপনাদের নামে, সুবলদা অমনি খুঁজে পেতে আমাকে আদর করে আপনাদের পার্টিতে টেনে নিয়ে এলো একেবারে। ওই বাড়তি জিনিসের কদর বুঝুন। না, বুদ্ধিমান নয়, নির্বোধ মানুষ কিছু একটা অবলম্বনের জোরে বুদ্ধিমান, অহংকারী আর দুঃসাহসী হয়ে উঠতে চাইলে যেমন হয়, এই তাই। এতটা বুঝেও কিন্তু সংযমের বাঁধ ভাঙার উপক্রম আমার। কঠিন মুখেই জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, অমন বাড়তি জিনিসটা কেটে ছিটে দেবার মতো লোকও যে আছে দুনিয়া, সে খবর তার জানা আছে কিনা। ফুরসত মিলল না। অতিথি বিদায় দিয়ে মেজদার সুবলদা ফিরে এলো। সামনের দিকে এক নজর তাকিয়ে সুবলদা আমার পাশের লোকের উদ্দেশ্যে হালকা উক্তি করল, দিব্যি জমে গেছিস দেখছি। শুদ্ধ অধিকারী হাসি মুখে মাথা নাড়ল। বলল, যেমন দেরি করলে তোমার জায়গা বাজেয়াপ্ত। পিছনের সিটে উঠে বসতে বসতে সুবলদা একটা ছদ্ম নিঃশ্বাস ফেলে বলল, হে দুনিয়া আমার জায়গা বলে কিছু নেই রে ভাই। আমি চকিতে ভেবে নিচ্ছিলাম মেজদাকে গাড়ি চালাতে বলে নেমে পিছনে চলে যাব কিনা,
কিন্তু মুখ ঘুরিয়ে দেখি গাড়িতে না উঠে মেজদা ভাবছে কি। চোখাচোখি হতে বলল, ভাবছিলাম আমাকে একটা লিফট দিবি না একটা ট্যাক্সি ধরে নেব। শ্বশুরমশাই টেলিফোন করেছিলেন, একবার যেতে হবে। বিরক্তিকর। তৃতীয় ব্যক্তি না থাকলে মেজদার শ্বশুর ভক্তি সম্পর্কে সুবলদা যে হালকা কিছু মন্তব্য করে বসত তাতে সন্দেহ নেই। মেজদার অ্যাটর্নি শ্বশুরটিও এক জামাই আর ছোড়দা ভিন্ন এ বাড়ির আর কাউকে প্রীতির চোখে দেখে কিনা জানি না। বললাম, ওঠো, নামিয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু সেখানে কেউ দেখে ফেললেও আমাদের নামতে বলো না। মেজদা উঠে বসলো। তিক্ত মেজাজেই গাড়ি ছোটালাম আমি। পিছনে সুবলদা আর মেজদাতে ব্যবসায়ী অতিথিদের সঙ্গে এই সাক্ষাৎকারের ফলাফল নিয়ে টুকটাক আলোচনা শুরু করলো। সুবলদা আমার উদ্দেশ্যে প্রশ্ন ছুড়লে, এবছর ওদের কাজ আরো কিছু বাড়বে মনে হয়, কি বল? জবাব না দিয়ে আমি গাড়ি চালাতে লাগলাম। পাশের লোকের দু চোখ থেকে থেকে আমার দিকে ঘুরছে টের পেলাম। একটু বাদে আবার সুবলদার গলা, ভদ্রলোকেরা তোর কথা বলছিলেন শুদ্ধ। অত বড় কাগজে চাকরি করিস, জিজ্ঞাসা করছিলেন তোদের বাণিজ্য বিভাগে ওদের কমোডিটি নিয়ে একটা আর্টিকেল গোছের কিছু লেখানো যায় না। এধার থেকে ভারী কি জবাব গেল, যায় 1010 টাকা ছাড়তে বলো। সুবলদার দু চোখ কপালে, বলিস কি রে, টাকা লাগবে? তাও অত? এমনিতে 27 টাকা করে ইঞ্চি বিজ্ঞাপনের, কাগজের তরফ থেকে সাইন্ড আর্টিকেল লিখতে হলে কম করে তার 10 গুণ লাগবে, তাতেও কুলোবে না। থাক বাবা থাক, ভাগ্যিস ওদের সামনে মুখ খুলিসনি তুই, শুনলে মূর্ছা যেত। এবারে সামনের দিকে চোখ রেখে আমি বললাম, ওদের সামনে না হোক আমার সামনে মুখ খোলা হয়েছে আর শুনে আমি প্রায় মূর্ছা গেছি। পাশের দিকে চোখ যেতে দেখা গেল লোকটা মিটিমিটি হাসছে, যেন তার সম্পর্কে কোনো বাহাদুরি কথাই বলা হয়েছে। পিছন থেকে সুবলদা জিজ্ঞাসা করলো, তোমাকে আবার কি বললো? কাগজের আপিসের লোকেদের খাতিরের কথা। ওদের কাগজে কি নাকি রিপোর্ট বেরিয়েছিল, তাই ওকে তোয়াজ করার জন্য আমরা নেমন্তন্ন করে এনেছি। সামনে গ্লাসে দেখলাম সুবলদার আর মেজদার মুখে বিস্ময়ের আঁচড় পড়েছে। আধখানা ঘুরে বিগলিত মুখে শুদ্ধ অধিকারী পিছনের দিকে ফিরল, বলে উঠল, দেখো সুবলদা, রেগে গেলে কি কথার কি অর্থ হয়। উইদাউট রেফারেন্স শুনলে মনে হবে সত্যি বুঝি গাধার মতো ওই রকম বলেছি। আসলে কি হয়েছে জানো, আমাকে উনি মিষ্টি করে বাঁদর বললেন। মানে খবরের কাগজে চাকরি করলে বাড়তি কিছু গজায় কিনা জিজ্ঞাসা করলেন। আর আমিও তখন এই বাড়তি জিনিসটার মহিমা কীর্তন করতে গিয়ে বাই ওয়ে অফ ইলাস্ট্রেশন ওই উদাহরণটা দিলাম, সিম্পলি পার্সোনাল বেতনটাটুকু জমিয়ে তোলার জন্য। দুঃসাহস দেখে সহ্যের সীমা ছাড়িয়েছে। পায়ের চাপে গাড়ি স্পিড বেড়ে গেছিল। গতি কমালাম। একেবারে থামিয়ে ঘাড় ধরে লোকটাকে নামিয়ে দিতে পারলে উচিত শিক্ষা হতো। হতভম্বের মতো সুবলদা বলে উঠল, কি কাণ্ড, এইসব কথাবার্তা হয়ে গেছে? আগে চেনা জানা ছিল নাকি? মির্জা জবাব দিল, তোকে বললাম না আমাদের সেই মাস্টারমশাইয়ের ছেলে উনি। শুদ্ধ অধিকারী তক্ষুনি মেজদার দিকে ঘুরে দুহাত জোর করে আবদারের সুরে বলল, ছোট ভাইকে উনি টুনি বলবেন না দাদা। সুবলদা আগের জেদ টেনে আবারও বিস্ময় প্রকাশ করল, মাস্টারমশাইয়ের ছেলে সে তো জানি, কিন্তু এরকম বিতণ্ডা জমানোর মতো খাতির কবে হলো ওর সঙ্গে যোগাযোগ ছিল নাকি? আমার দু হাত স্টিয়ারিং এ, দু চোখ সামনের দিকে। এত রাগ আর বিরক্তি নিয়ে কখনো গাড়ি চালানো হয়েছে কিনা জানি না। পাশ থেকে সরল জবাব গেল, ছিল বই কি, বছর 17 আগে যোগাযোগ ছিল। দাদাদের পড়াতে এলেই উনি আমার বাবার কোলে চেপে বসে আমাকেই যাচ্ছে তাই বলতেন। পিছনের দুজন হেসে উঠল। দু এক পলকের জন্য ঘাড় ফিরিয়ে পাশের লোকের মুখটা দেখে নিতে গেলাম। সেই মুহূর্তেই অঘটন। হতভাগা রিক্সাওয়ালা আর মরবার জায়গা পেল না। রক্ষা, মোড়ের মাথায় গাড়ির স্পিড বেশি ছিল না। মোড়ের উল্টো দিকে যাত্রী দেখেই হয়তো সাঁ করে রিক্সা ঘুরিয়ে ছুটতে চেষ্টা করেছিল লোকটা। আমি প্রাণপণে ব্রেক কষেছি, কিন্তু ধাক্কা একটু লেগেই গেল। খুব সামান্য লেগে থাকবে, তবু হুমড়ি খেয়ে পড়ল লোকটা, তারপরেই অজ্ঞান। সঙ্গে সঙ্গে হইচই চারিদিকে। বিভোরের মতো আমরা গাড়ি থেকে নেমেছি। মেজদা সুবলদা তাড়াতাড়ি লোকটাকে মাটি থেকে তুলেছে। তারপর আরো কয়েকজন মিলে ধরাধরি করে ফুটপাতে এনে শুইয়েছে। আমি হতভম্ব। লোকটা অজ্ঞান হয়ে গেল কি করে ভেবে পাচ্ছি না। কারণ সামান্য ধাক্কা যেটুকু লেগেছে তাও লোকটার গায়ে নয়, রিকশায়। একটু ফাঁক পেয়ে শুদ্ধ অধিকারী সদয় আশ্বাস দিল, আতপেটা খাওয়া মানুষ,
সমস্ত দিন হয়তো ধকল গেছে, নার্ভাস শকে অজ্ঞান হয়ে গেছে। তার মুখের উপর একটা জ্বলন্ত দৃষ্টির ঝাপটা মেরে আমি মুখ ঘুরিয়ে নিলাম, কারণ অঘটন যেটুকু ঘটেছে তা ওই রিক্সাওয়ালার নিজের দোষে আর এই লোকটার দোষে। কিন্তু পথমঞ্চের দ্বিতীয় প্রহসন শুরু হয়ে গেছে ততক্ষণে। কম করে 50-60 জন লোক আমাদের গাড়িটা ছেঁকে ধরেছে এবং আরো আসছে। মেয়ে ছেলে গাড়ি চালিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, এই বৈচিত্র্যটুকুই উত্তেজনার বদলে উদ্দীপনার খোরাক জুগিয়েছে মনে হলো। লোকটাকে আমি বড় রকমের অঘটন থেকে বাঁচিয়েছি সেই কৃতিত্বের কথা একজনও বলল না। তাদের সরস টিকা টিপ্পণীতে মেয়ে ছেলে গাড়ি চালানোটাই বড় রকমের অপরাধ হয়ে উঠতে লাগলো। শুদ্ধ অধিকারীও তাদের মন্তব্যে সায় দিয়ে হাত জোর করে বোঝাতে চেষ্টা করলেও তাদের সরে দাঁড়ানো উচিত। এই গাড়িতে করে লোকটাকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাওয়া দরকার কিনা বুঝতে দেওয়া উচিত। কিন্তু উচিত কথা কে শোনে? 2-4 জন অতি উৎসাহী গাড়িটার ওপরেই জোরে জোরে কিল চর বসাতে লাগলো, আর সেই সঙ্গে কথাবার্তা যা কানে আসছে জ্বলে যাওয়ার দাখিল। ভিড়ের গায়ে পুলিশ ভ্যান দাঁড়ালো একটা। ভিড় ঠেলে দুটো সিপাহী সহ গুরুগম্ভীর একজন ইন্সপেক্টর এগিয়ে এলো। তারপর ব্যাপারটা বুঝে তাদের ঠেলে ঠুলে রিক্সাওয়ালার কাছে গিয়ে দাঁড়ালো। এতক্ষণে আমি আর শুদ্ধ অধিকারীও সেদিকে এগোবার পথ পেলাম, কিন্তু রিক্সাওয়ালার অবস্থা দেখে ওদের আনন্দে ব্যাঘাত ঘটল প্রায় সকলেরই। জলের ঝাপটা খেয়ে লোকটার জ্ঞান ফিরেছে আর উঠেও বসেছে। ফ্যালফ্যাল করে তাকাচ্ছে সকলের দিকে। চারদিক থেকে প্রশ্নের বৃষ্টি হচ্ছে তার উপর কোথায় আঘাত লেগেছে, কিন্তু লোকটা জবাব দিতে পারছে না। ইন্সপেক্টরের চৌখস। সকলকে থামিয়ে গম্ভীর মুখে তার সর্বাঙ্গ পরীক্ষা করল। তারপর নোট বইয়ে তার নাম লিখে একজন সিপাই দিয়ে নিজের ভ্যানে করে তাকে হাসপাতালে পাঠিয়ে দিল। তারপর মিনিট 15 ধরে 5-7 জন প্রত্যক্ষদর্শীর মন্তব্য নোট করল। তাদের বেশিরভাগই ফুটপাতের পাশের দোকানদার। কি সাক্ষী দিল তারা জানি না। বছর 35 ইন্সপেক্টরটির বয়স, কিন্তু সে তুলনায় বেজায় গম্ভীর। শুদ্ধ অধিকারী তাকে কি বলতে গেল, সঙ্গে সঙ্গে লোকটি ধমকের সুরে তাকে থামিয়ে দিল। আপনাকে কিছু জিজ্ঞেস করা হয়নি। দ্বিতীয় সিপাহীকে নির্দেশ দিল রিক্সাটা থানায় নিয়ে যেতে। তারপর আমাদের দিকে ফিরে হুকুম করল, চলুন। অর্থাৎ থানায় যেতে হবে। 20-30 গজের মধ্যেই থানা। লোকটার হাবভাব দেখে মনে হচ্ছে থানায় ফেরার পথে মনের মতো শিকার ধরে নিয়ে ফিরছে। আমরা হেঁটেই এলাম। মেজদা গাড়িটা নিয়ে এলো। থানার দোরগোড়া পর্যন্ত উৎসাহী দর্শকও কম এলো না। থানার ভিতরে এনে আমাদের বসতে দেওয়া হলো। এরকম বিড়ম্বনার মধ্যে পড়ে হতচকিত অবস্থা আমাদের। এরই মধ্যে শুদ্ধ অধিকারীর চোখে চোখ পড়তে সর্বাঙ্গ যেন রিরি করে উঠল আমার। সেও আমাকেই লক্ষ্য করছে, তার ঠোঁটের ডগায় হাসির ভাঁজ পড়ে আছে। হাতের নোট বইটা ঠাস করে সামনের টেবিলে ফেলে কাঠের চেয়ারে গ্যাঁট হয়ে বসে ইন্সপেক্টর প্রথমেই আমাকে আক্রমণ করে বসল, র্যাশ ড্রাইভ করেন কেন? শুনে অবাক আমি, একটু বিচলিত। জবাব দিলাম, র্যাশ ড্রাইভ করা হয়নি তো। লোকটা নিজের দোষে হঠাৎ গাড়ির সামনে এসে পড়েছে, আমি বরং তাকে বাঁচিয়েছি। তাছাড়া র্যাশ ড্রাইভ করে লোকটার তো লাগতো। নির্লিপ্ত মুখে ইন্সপেক্টর মন্তব্য করলো, লেগেছে কিনা সেটা হাসপাতালের রিপোর্ট থেকে জানা যাবে। যারা দেখেছে তারা সকলেই আপনার দোষের কথা বলেছে, আর র্যাশ ড্রাইভিং এর কথাও বলেছে। আমি হতবাক। নোট বই টেনে নিয়ে গম্ভীর মুখে লোকটা সুবলদাকে জিজ্ঞাসা করে আমাদের গাড়ির নম্বর, নাম ধাম, বাড়ির ঠিকানা ইত্যাদি লিখে নিল। আমার লাইসেন্স আছে কিনা কটাক্ষের সুরে তাও জিজ্ঞাসা করলো একবার। মেজদা দস্তুর মতো ঘাবড়ে গেছে। সুবলদা ইন্সপেক্টরকে কি বোঝাতে চেষ্টা করতে সে বক্র জবাব দিল, পুলিশ কেস হবে, আপনাদের যা বলবার কোর্টে বলবেন। গাড়িটা কোথায়? টেস্ট করার জন্য ওটাও আজ থানায় রেখে যেতে হবে আপনাদের। অর্থাৎ সে ধরেই নিয়েছে আমাদের অপরাধের সীমা নেই। আপাতত ছাড়া পাবার ব্যাপারে আমাদের জন্য জামিন কে দাঁড়াবে তাও জিজ্ঞাসা করল। এবারে মেজদা মন ভেজাতে চেষ্টা করলো তার। ধরুন আমরা যদি ওই লোকটাকে ক্ষতিপূরণ দিই, সেটা কোর্ট বিবেচনা করবে। আমাদের কেস পাঠানো কর্তব্য, আমরা তাই করব। কিভাবে সে কেস সাজিয়ে পাঠাবে বোঝাই যাচ্ছে। মেজদা প্রায় বোকার মতোই আবার জিজ্ঞাসা করলো, কেস হলে কি হতে পারে? দোষ প্রমাণ হলে অনেক কিছুই হতে পারে। 500 থেকে 1000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে, 6 মাস থেকে 1 বছর জেল হতে পারে, লাইসেন্স তো যেতেই পারে। এধার থেকে শুদ্ধ অধিকারীর আলতো প্রশ্ন শুনে একসঙ্গে সকলে সচকিত আমরা। ইন্সপেক্টরের দিকে চেয়ে নিরীহ মুখে সে জিজ্ঞাসা করল, ফাঁসি টাসি হতে পারে না?
ক্রুদ্ধ ইন্সপেক্টর নড়ে চড়ে সোজা হয়ে বসল। হোয়াট? ততোধিক বিনয়ে প্রশ্নের পুনরুক্তি করল শুদ্ধ অধিকারী। জিজ্ঞেস করছিলাম ফাঁসি টাসি হতে পারে কিনা। সামনে টেবিল চাপড়ে ইন্সপেক্টর দাঁড়িয়ে উঠল। শাট আপ! আর ঠিক সেই মুহূর্তে ঘরের মধ্যে বুঝি বাজ পড়ল একটা। বিপুল বিক্রমে টেবিলের ওপর বোমা ফেলার মতো করে একটা ঘুষি বসিয়ে আর সঙ্গে সঙ্গে ছিটকে উঠে দাঁড়িয়ে ঘর ফাটিয়ে চতুর্গুণ তেজে গর্জন করে উঠল শুদ্ধ অধিকারী। ইউ শাট আপ! আঙুল দিয়ে টেবিলের টেলিফোনটা দেখালো সে। গিভ মি কানেকশন টু হেডকোয়ার্টার্স, ইউর কমিশনার অফ পুলিশ, and then to your minister. Tell them Mr. S. Adhikari wants to speak. তেমনি গর্জনে মন্ত্রী আর নিজের কাগজের নাম ঘোষণা করল সে। শুধু আমরা নয়, রাশভারী ইন্সপেক্টরটিও বোবা কয়েক মুহূর্তে। গর্জন শুনে ওপাশের ঘর থেকে পর্যন্ত দোরগোড়ায় লোক দৌড়ে এসেছে। হম্বিতম্বি করা অভ্যেস বলেই হয়তো ওই পাল্টা গর্জনে অফিসারটি ঘাবড়ে গেল। মুখ দিয়ে তার স্যার বেরিয়ে গেল। স্যার স্যার, আই মিন, আপনি কে? কটকটে ফর্সা মুখের ওপর এরকম রক্ত চড়তে আর দেখিনি। সমস্ত মুখ যেন রংগোলা লাল। তেমনি চেঁচিয়ে বলে উঠল শুদ্ধ অধিকারী, আমি যেই হই, আপনাকে যা বললাম করবেন কিনা, কানেকশন দেবেন কিনা? আপনার থানার অফিসার কোথায়? ওয়্যার ইজ ইউর ওসি? ইন্সপেক্টরটি গোটাগুটি চুপসে গেছেন এবার। তিনি বেরিয়েছেন। আমি তো ডিউটি করছি। আপনি অত রেগে যাচ্ছেন কেন? আপনি ডিউটি করছেন? ভদ্রমহিলা লোকটার প্রাণ বাঁচালেন আর আপনি কিছু না দেখে না জেনে তাদের এখানে এনে হ্যারাস করছেন, এর নাম ডিউটি? আপনাদের এরকম ডিউটির উদ্দেশ্য আমার জানা নেই? আমরা নির্বাক বিমূঢ়। ইন্সপেক্টরও সেই দশা। একটু ঠান্ডা হয়ে শুদ্ধ অধিকারী আবার বলল, আমার নাম লিখে নিন, শুদ্ধ অধিকারী অমুক কাগজ। আপনার আর কি লিখতে হবে বলুন, আমি জামিন হয়ে সই করে দিচ্ছি। থানা অফিসার এলে বলবেন আমার নাম করে যেন পুলিশ কমিশনারকে ফোন করেন, আর তারপর স্টেপ যা নেবার নেবেন। বাট ডোন্ট স্টপ আস এনিমোর। সুবলদা, চলো বাড়ি গিয়ে মিনিস্টারকে টেলিফোনে। তিনি তো আবার কলকাতায় নেই এখন। যাই হোক, দেয়ার আর মেনি আদার্স। চলো। আমরা উঠে দাঁড়াবার আগেই থানার আর একজন কর্মচারী বিমূঢ় ইন্সপেক্টরের কানে কানে কি বলল। শুনে তাকে যেন আরো বিচলিত মনে হলো। সেই লোকটাই তারপর শুদ্ধ অধিকারীর দিকে ফিরে সবিনয়ে বলল, কিছু মনে করবেন না স্যার, উনি কেয়ারলেস অ্যাক্সিডেন্ট ভেবেই এরকম ব্যবহার করেছেন। অফিসার ইনচার্জ এলে তাকে আপনার কথা বলবো। তাছাড়া সামান্য ব্যাপার, আর আপনাদের কিছু দরকারও হবে না বোধহয়। আচ্ছা স্যার, নমস্কার, অপরাধ নেবেন না। এক একটি মূর্তির মতো আমরা বেরিয়ে এলাম। শুধু শুদ্ধ অধিকারী শটান এগিয়ে গিয়ে গাড়ির সেই সামনের আসন নিয়ে বসল। মেজদা বলল, আজ কোথাও যাওয়া হবে না, আমি চালাই, তুই পিছনে গিয়ে বস। শুনে সেই মুহূর্তে মাথায় কেন যে আবার রক্ত চড়ল আমার কে জানে। একটি কথাও না বলে লোকটার পাশে, অর্থাৎ সোজা ড্রাইভারের আসনেই উঠে বসলাম আমি। ওরা পিছনে উঠে বসতে শুরুতেই জোরে স্টার্ট করল। সুবলদার মুখ খুলল এতক্ষণে, বলে উঠল, একেবারে ম্যাজিক দেখিয়ে ছাড়লি যে, হ্যাঁ? আর চোখে না তাকিয়ে পারা গেল না। মুখে লালের চিহ্ন নেই আর, সেই ক্যাটক্যাটে ফর্সা, হাসছে অল্প অল্প। পিছন দিকে না তাকিয়ে জবাব দিল, ম্যাজিক নয়, খবরের কাগজের আপিসের চাকুরিদের বাড়তি যে জিনিসটা গজায় তার মহিমা। কি থেকে কি হয়ে গেল ঠিক যেন বুঝে উঠছিলাম না। পিছনের দুজনের হাসির শব্দে নিজের অগোচরে গাড়ির গতি বাড়ল আরো। একটু বাদে সকলে যখন চুপ, সামনের দিকে চোখ রেখে শুদ্ধ অধিকারী মন্তব্যের সুরে বলল, ও সুবলদা, দ্বিতীয় দফা কিছু ঘটলে আমি কিন্তু আর সামলাতে পারবো না। ঘ্যাচ করে একটা ঝাঁকুনি খেয়ে গাড়ির চাকা রাস্তা ঘষতে থেমেই গেল। স্টিয়ারিং এ 2 হাত রেখে আমি তাকালাম তার দিকে। আপনি নামবেন কোথায়? নাটকের ওপর দিয়ে লোকটার নাটক চড়াবার গুণ আছে অস্বীকার করার উপায় নেই বটে। যা করলেও সেজন্য কেউ প্রস্তুত ছিল না। মুখের দিকে খানিক ফ্যালফ্যাল করে চেয়ে থেকে রাস্তার মধ্যেই খট করে গাড়ির দরজাটা খুলে ফেলল। এইখানে। সঙ্গে সঙ্গে নেমে হাতের ঠেলায় সশব্দে গাড়ির দরজাটা বন্ধ করে দিয়ে কোনো দিকে না তাকিয়ে হনহন করে রাস্তা পার হয়ে গেল। পিছনে আটকে যাওয়া গাড়ির হর্নে সচকিত হয়ে আমি স্টার্ট দিলাম আবার। আর তারপরেই মেজদার বিরক্তিসূচক মন্তব্য কানে এলো,
এই আবার কি করলি? সুবলদারও অস্বস্তি। তাই তো, ওকে তো আগে রাখতে কখনো দেখিনি, থানায় ওই কাণ্ড করলো, আর এখনো রেগে মেগেই চলে গেল যেন। অপ্রস্তুত আমিও হয়েছি। এদের কথা শুনে মেজাজ আরো ঠিক থাকলো না। বলে উঠলাম, রেগে গেল তো কি হলো? খবরের কাগজের অফিসে কাজ করে বলে একেবারে মাথা কিনে বসে আছে সকলের? সুবলদা হেসেই জবাব দিল, খবরের কাগজের নামটা ওইভাবে ভাঙায়, আসলে মাথা কেনার কেরামতিটা ওর নিজেরই। এই ব্যবসার কল্যাণে কম করে গুটি তিরিশে খবরের কাগজের লোককে চিনি আমি, কিন্তু এরকম দাপট কারো দেখলাম না। এরপর সুবলদা যে ব্যাখ্যা দিল তার সারমর্ম, আসলে দুনিয়ায় কতগুলো খুব সাদামাটা বুদ্ধির লোকও খাতির পাবার বরাত নিয়ে আসে। ওটা স্টার ছাড়া আর কিছু নয়। কলেজে পড়তে এই সুবলদা দেখেছে ছাত্রছাত্রীদের ছেড়ে মাস্টারদের সঙ্গে ওর মহা খাতির। সবাই পিছনে লাগতো, অথচ খাতিরও করত। চাকরির বাজারে ওর সেই বরাত। এর থেকেও বড় ইংরেজি কাগজের আপিসে চাকরি করত। হঠাৎ একদিন দেখা গেল তাদের থেকেও বেশি টাকার টোপ ফেলে এই বাংলা কাগজের মালিকেরা ওকে এই অফিসে নিয়ে এসেছে। অবশ্য তার কারণও আছে। এই কংগ্রেস সরকারের একেবারে মাথাওয়ালা লোকগুলোর সঙ্গে ওর দহরম মহরম। কতদিন কত মিনিস্টারের পাশে বসে তাকে হাওয়া খেতে দেখেছে সুবলদা আর ঠিক নেই। এই খাতিরের ফলেই বাজারের বড় বড় বিজনেস ম্যাগনেটগুলোর সঙ্গে ভয়ানক খাতির তার। বিএ পাশ করার পর বাবার সঙ্গে সুবলদার বিচ্ছেদ হতে ওই শুদ্ধ অধিকারী তাকে কথা দিয়েছিল ৫০০ টাকা মাইনের একটা চাকরিতে তাকে অনায়াসে ঢুকিয়ে দিতে পারবে। এই ব্যবসায় ঢুকে না পড়লে সুবলদাকে ওই চাকরিতেই ঢুকে পড়তে হতো। উপসংহার, কোনো ব্যাপারে ফান্ডে মোটা টাকার দরকার হলে পার্টির মাথাওয়ালাদের অনুরোধে এই শুদ্ধ অধিকারী বিজনেস ম্যাগনেট লোকে দফন করে দিব্যি মোটা টাকা এনে দেয়। এত সব শোনার পরেও সাদামাটা বুদ্ধির লোকের বরাত জোরে কেউকেটা হয়ে ওঠার উদাহরণটাই মনে দাগ রেখে গেল। নইলে নিজের কাজের অর্থাৎ থানায় অতখানি উপকার পাবার পরও ভদ্রলোককে এভাবে রাস্তার মাঝখানে নামিয়ে দেওয়ার অপ্রিয় ব্যাপারটার সমালোচনা করতে হয়, তাতেই আপত্তি। রাগত মুখেই বললাম, কিন্তু আজকের ব্যাপারের মধ্যে এই মূর্তিকে আদর করে ডেকে আনার দরকার কি ছিল? সুবলদা হেসে হালকা জবাব দিল, টানতে পারলে কাজের কাজ হবে ভেবেই তো সুদীপের সঙ্গে পরামর্শ করে ওকে জুটিয়েছিলাম। আর এবার এই কথা শুনে এসেছিল খুব আগ্রহ করে, কিন্তু তুমি দিলে বোধহয় সব পণ্ড করে। সুবলদার উদ্দেশ্যের প্রতি কৌতূহল যদিও বা হতো, মেজদার জন্য ওদিকে মাথায় গেল না। তার আগেই সে শুনিয়ে বসলো, ও সঙ্গে না থাকলে থানা থেকেই বেরোনো যেত না। আমি তপ্ত জবাব দিলাম, ও সঙ্গে না থাকলে থানাতে ঢুকতেই হতো না, বুঝলে? ওই আহাম্মকে রিক্সটাও আমি বাঁচাতে পারতুম। বাড়ি ফিরে যজ্ঞেশ্বরের মুখে খবর পেলাম সিঁড়ির বারান্দায় বড়মা মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সিঁড়িটা ধরে ফেলে রক্ষা পেয়েছে। তারপর কোনো রকমে তাকে বিছানায় শুইয়ে দেওয়া হয়েছে, কিন্তু ডাক্তার ডাকতে দেওয়া হয়নি বা টেলিফোন করে হোটেলে একটা খবর দিতেও দেয়নি বড়মা। এখনো শুয়েই আছে, তবে ভালো আছে। মেজদা আর সুবলদা বড়মার ঘরের দিকে ছুটল। বড়মার মাথা ঘোরা রোগটা নতুন না হলেও ইদানিং বাড়ছে। একে লো প্রেশার, তাই খাওয়া দাওয়ার অনিয়ম। ঠাকুরের পুজো আর্চার মেয়াদ দিনকে দিন বেড়ে চলেছে। ডাক্তার ভয় দেখিয়ে গেছে তার হার্টের অবস্থাও তেমন সুস্থ বা সবল নয়, সাবধানে চলাফেরা করা উচিত। কিন্তু কে কার কথা শোনে? দুর্বল শরীর নিয়েই দিনের মধ্যে কতবার ওঠানামা করে ঠিক নেই। বড়মা নিষেধ করলো বলেই ডাক্তারকে খবর দেওয়া হলো না শুনে মনে মনে মাধুরীর ওপরেই রেগে গেলাম আমি। আমরা কাজে বেরিয়েছি, আর তিনিও ফাঁক বুঝে এ সময় বাপের বাড়ি গিয়ে বসে আছেন। আর তার বাবা ডাকা সত্ত্বেও মেজদা এখনো যাচ্ছে না কেন সে কথা ভেবে আগুন হচ্ছেন বোধহয়। এসে সব শোনার পর আমার গাড়ি চালানো নিয়ে সে যে বক্র মন্তব্য করবে তাতেও কোনো সন্দেহ নেই। তবে সামনে কিছু বলার সাহস নেই, যা বলবে আড়ালে বলবে। কাপড় বদলে মুখ হাত ধুয়ে সুস্থ হয়ে খানিক বসবো বলে বড়মার ঘরের দিকে পা বাড়ালাম। যেতে যেতে বারান্দার কোণে দেখলাম মেজদার কানে টেলিফোন। এক পশলা গরম শীষের মতো কথাও কানে এলো। বলছে, যাবো কি, গাড়ি নিয়ে দীপুজা ফ্যাসাদ বাঁধিয়ে বসলো। আবার সেই তপ্ত মেজাজে হনহন করে বড়মার ঘরে এসে দাঁড়ালাম। কিন্তু এখানেও যে পটভূমি এতটা প্রস্তুত কল্পনা করিনি। আমাকে দেখেই দু চোখ কপালে তুলে শাসনের সুরে বড়মা বলে উঠল, কি সর্বনাশ করে বসছিলি আজ তুই? আমি বললাম, শুনে শুয়ে শুয়েই আবার মাথা ঘুরে জানি তো তোমার?
এক ঝটকায় বড়মা শোয়া থেকে উঠেই বসলো এবার। মাথা ঘুরতে আর বাকি আছে? কতদিন তোকে বারণ করেছি গাড়ি চালাবি না, গাড়ি চালাবি না। আমার কথা কানে যায় তোর? আর এই ছেলেটার সঙ্গে না থাকলেই বা কি ফ্যাসাদ হতো ঠিক আছে? সাংঘাতিক হতো। মাটি একেবারে দুফাক হয়ে যেত, আর গাড়ি শুদ্ধ সকলে মিলে আমরা তার মধ্যে ঢুকে পড়তুম। বড়মা উত্তেজনায় আরো রেগে গেল। দেখ, ভালো হবে না বলছি। ছেলেটা অত উপকার করলো, আর তুই কি না যাচ্ছে তাই বলে অপমান করে তাকে গাড়ি থেকে নামিয়ে দিলি? তোর হলো কি? তুই না লেখাপড়া শিখেছিস? গম্ভীর দৃষ্টিটা আমি সুবলদার মুখের উপর এনে ফেললাম। বললাম, ডাক্তার না দেখে এই গল্প করার আর সময় পেলে না তোমরা, কেমন? সুবলদা হাসি মুখেই সাফাই গাইল। আমি কি করব? ঘরে পা দিয়ে ওই সুদীপটাই তো পাঁচখানা করে ফেদে বসলো। তার গলার উপর গলা চড়িয়ে বড়মা সুবলদাকেই ধমকে উঠল। আমি জানতে চাই ওই ব্যবসা থেকে ওকে তোরা বিদে করবি কি না? ওই ব্যবসায়ী যে দিনকে দিন মেয়েটার মাথা খাচ্ছে সেটা টের পাস? আমি রাগ দেখিয়ে এক ঝটকায় চলে এলাম, কিন্তু আসলে ভিতরে ভিতরে ভয়ই ধরল একটু। পুরুষদের সঙ্গে সমান তালে আমার ব্যবসা নিয়ে মেতে ওঠাটা ক্রমেই চক্ষুশূল হয়ে উঠেছে বড়মার। মেজদা, ছোটদা আর সুবলদাকে অনেকবার বলেছে, ওকে সবেতে ডাকিস নে বাপু তোরা, এত ফুটফুটে নিয়ে আমার ভালো লাগে না। আজ শরীরের এই অবস্থায় আমাকে কাছে পেলে শেষে চোখের জল ফেলে ব্যবসা না হোক, গাড়ি চালানো ছাড়ার প্রতিজ্ঞা টতিজ্ঞা করানোর ঝোঁক চাপতে পারে। বড়মা দুর্বল হয়ে আমাকে দিয়ে যা করাতে পারে, ধমক ধমক করে তা যে পারে না এটা ভালোই জানে। কিন্তু রাগও সত্যিই হচ্ছিল আমার। ছোটদার মাধুরী বাড়ি ফেরার পর সেই রাগ বেড়েছে, বই কমেনি। তবু রাত্রিতে ঘরে যখন আমি একা শয্যায় এপাশ ওপাশ করতে করতে নিজের অসংযত ব্যবহারগুলোও যেন ভেতর থেকে এগিয়ে আসতে চাইছে। আর বারবার ওই অবাঞ্ছিত লোকটার একটা মূর্তি আমার চোখের সামনে ভেসে ভেসে উঠেছে। থানার বেয়ারা ইন্সপেক্টরটাকে ওই রক্তবর্ণ মুখ করে দাবরানি দিয়ে ওঠার মূর্তিটা। বিছানায় গা ঠেকালেই ঘুম আসে আমার, কিন্তু আজ ঘুম আসছিল না। বরাতের জোরে নিছক সাদামাটা বুদ্ধির কোনো মানুষের পক্ষে ওই বেকায়দার পরিস্থিতিতে ওরকম গর্জন করে ওঠা সম্ভব কিনা থেকে থেকে মনের তলায় সেই সংশয় উকিঝুঁকি দিয়ে গেছে। এরপর দ্রুত তালে আর দ্রুত ছন্দে যা ঘটে যেতে লাগলো, সে যে বৃহত্তর কোনো কিছুর সূচনা একবারও ভাবিনি। আর সবকিছুর সমষ্টিগত ঝাপটায় আমাকে যে ঝড়ের মুখে কুটোর মতো ওলট পালট খেতে হবে তাই বা কে ভেবেছিল? শুনেছিলাম ধিমে তালে এগোনোটা পুরুষকারের রীতি নয়। অভীষ্টকে সেন পাখির মতো অব্যর্থ সন্ধানে ছোঁ মেরে নিয়ে যায় সে। কিন্তু বলা বাহুল্য, শুদ্ধ অধিকারীকে সে পুরুষকারের এতটুকু সম্মান আমি দিইনি, বা দেবার জন্য প্রস্তুত ছিলাম না। তবে তার অভিসন্ধি বুঝতে আমার বেগ পেতে হয়নি। বড়মার সঙ্গে তার হঠাৎ এত খাতির, মেজদা, ছোটদা, এমনকি মাধুরীর সঙ্গেও তার প্রীতির সম্পর্ক, আর আমাদের ব্যবসা নিয়ে তার এত মাথা ব্যথার পিছনে আসল লক্ষ্য যে আমি, সেটা বুঝতে একটুও দেরি হয়নি। যত বেশি বোঝা গেছে লোকটার দুঃসাহস ভেবে তত বেশি তাজ্জব হয়েছে। আগের দিনের রাজা বাদশারা শুধু সিংহাসনের জোরে আকাশের চাঁদের দিকেও হাত বাড়াতে দ্বিধা করত না। খবরের কাগজের চাকরি আর একালের হোমরা চোমরাদের সঙ্গে খাতিরের দৌলতেই লোকটার সাহস ওই পর্যায়ে উঠেছে মনে হতো আমার। কিন্তু সেই সাহসের গতি এত দ্রুত যে মাথা ঠান্ডা করে একটু ভাবারও ফুরসত মিলছিল না আমার। শুদ্ধ অধিকারীর অস্তিত্বের দাপট শুরু হলো পরদিন সকাল থেকেই। সকালে সেই ইন্সপেক্টরটি সহ থানার অফিসার বাড়ি এসে হাজির। সাদা বাংলায় রূঢ় ব্যবহারের জন্য তারা ক্ষমাই চেয়ে গেল। মেজদা ক্ষতিপূরণের কথা তুলতে থানা অফিসার সেটা হেসে উড়িয়ে দিল। বলল, হ্যাঁ, লোকটার সঙ্গতি থাকলে আর আপনাদের গাড়ি ড্যামেজ হয়ে থাকলে ক্ষতিপূরণ তো আপনাদের পাওয়ার কথা। ভালো করে তথ্য তালাশ করে তারা নাকি জেনেছে দোষ গোটাগুটি ওই রিকশাওয়ালার। যাওয়ার আগে ওসির অনুরোধ, মিস্টার অধিকারী অর্থাৎ শুদ্ধ অধিকারীও যেন অপরাধ কিছু না নেন। হাসপাতালের রিপোর্ট থেকেও জানা গেছে অর্ধাহারজনিত দুর্বল শরীরে নার্ভাস শকের জন্যই লোকটা অজ্ঞান হয়ে গেছিল। শুদ্ধ অধিকারী ঘটনাস্থলে এই আশ্বাসই আমাকে দিয়েছিল বটে, কিন্তু তাহলেও ওই লোকের দাপটে থানা অফিসার বাড়িতে ছুটে এলো, এটাই আশ্চর্য। বিকেল 4টের মধ্যে বাড়ির দোতলায় উঠে বড়মার ঘরের দোরে পা দিয়েই ধাক্কা।
বড়মার শরীর ভালো না বলেই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছিলাম। বড়মা বিছানায় শুয়ে, হাসি খুশি মুখ তার, আর তার শয্যার পাশে তকতকে মাটিতে অন্তরঙ্গ আত্মীয়ের মতো বসে শুদ্ধ অধিকারী। বড়মাকে জ্ঞান বয়স থেকে মেঝেতে শুতে দেখে আসছি আমরা। শুদ্ধ অধিকারী হাসি মুখে শুধু গল্প করছে না, আরো একটা আশ্চর্য কাণ্ড করছে। কমলা লেবুর খোসা ছাড়িয়ে রোয়াগুলো পরিষ্কার করে পাশের ডিশে রাখছে, আর তার ওপাশে ঈষৎ বিড়ম্বিত হাসি মুখে দাঁড়িয়ে আছে মাধুরী। আমাকে দেখে বড়মা যেন লজ্জা পেল একটু, হেসে বলে উঠল, হায় দেখ সে পাগল ছেলের কাণ্ড। আপিসে টেলিফোন করে সুবলের মুখে শুনেছে আমার শরীর খারাপ, অমনি ঠোঙা ভর্তি ফল নিয়ে বাড়িতে এসে হাজির। এত বলা সত্ত্বেও মাধুরীর হাতে দিল না, নিজেই ছাড়াতে বসেছে। ওর বাবা আমাকে যে চোখে দেখতো দুনিয়ায় আর কাউকে সেরকম দেখতো না, তাই ও এই করছে দেখলে নাকি স্বর্গ থেকে ওর বাবা খুশি হবে, আর এক্ষুনি যদি আমি না খাই তাহলে রাতেও উপোস দেবে। শোনার পরে ও দৃশ্যটা বিশ্বাস করব কি করব না ভেবে পাচ্ছিলাম না। ওর বাবার কত গল্প যে করছিল তুই তো শুনলি না, তোর সম্পর্কেও কত কথা বলতেন, শুনে আনন্দের চোখে জল আসছিল আমার। এমন লোক আর পাবো না। দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বড়মা দেয়ালে টাঙানো বর্দার ছবিটার দিকে তাকালো একবার, তারপর আবার বলল, কাল খামোকা তুই ওর ওপর রাগ করলি। শোনার পর থেকে কি খারাপ যে লাগছিল, আরও দেখ কিছু মনে না রেখে কেমন হাসি মুখে চলে এসেছে। পাশের হাসি হাসি মুখখানার দিকে চোখ ফেরালো বড়মা। তুমি কিছু মনে রেখো না বাবা, মাঝে মাঝে ওর ওই রকমই বিগ্রহ স্বভাব। শুদ্ধ অধিকারী তক্ষুনি মাথা নেড়ে সায় দিল, মনে রাখবে না। তারপর বলল, মনে আবার কি রাখবো মাসিমা, আমি তো জানি যে মেয়েরা গাড়ি চালান তারা সকলেই ওরকমই হঠাৎ বিগড়ে যান। মাধুরীর টেপা হাসি গালের দিকে ছড়াচ্ছে, অর্থাৎ মন্তব্য শুনে খুশি হয়েছে। হাসতে গিয়ে বড়মার কি মনে পড়ল আবার, আমি এত করে বারণ করি তোর কানেই ঢোকে না, এই শুদ্ধ বলছিল কলকাতা শহরে খুব পাকা হাত না হলে গাড়ি চালানো উচিত নয়, তোর হাত এখনো কাঁচা। বেচারা রিক্সাওয়ালাটাকে নিজের দোষে হাসপাতালে পাঠিয়ে বসলি। শুদ্ধ, পারলে তুমি ওই রিক্সাওয়ালাটাকে কিন্তু বাড়িতে পাঠিয়ে দিতে ভুলো না, গরিব মানুষ, কিছু পেলে হয়তো সংসার চলবে। আমার দৃষ্টি এড়িয়ে শুদ্ধ অধিকারী মাথা নাড়ল, পাঠিয়ে দেবে। আমি যে পিছন থেকে তার মুন্ডুটা শুদ্ধ ভস্ম করছি সেটা অনুভব করে থাকবে। আর চুপ করে থাকতে না পেরে মাধুরী ফোড়ন দিল, কাঁচা হাতের থেকেও শুদ্ধবাবু ঠান্ডা মেজাজের কথা বেশি বলছিলেন, মাথা খুব ঠান্ডা না থাকলে স্টিয়ারিং ধরাই উচিত নয়। এতক্ষণে বড়মা আমার মাথার অবস্থাটা যথার্থই টের পেল বোধ হয়, তাড়াতাড়ি সামাল দিতে চেষ্টা করল। যাক, খুব হয়েছে, তুই সেই থেকে দাঁড়িয়ে রইলি কেন, বস না, বৌমা তোর খাবারটা এখানেই এনে দিক, বাইরে থেকে এলি, মুখ হাত ধোয়া হয়েছে? কিছু হয়নি, খুব সংযত সুরেই জবাব দিলাম, আমি নিজের ঘরে গিয়েই বসছি, আমি নিজের ঘরে গিয়েই বসছি। এতকাল দেখে তো তোমরা আমাকে চিনতে পারোনি, এমন সুযোগ পেয়েছো যখন বেশ করে জেনে নাও। বড়মা বিপাকে পড়ল যেন। রাগের কি হলো আবার তোর? রাগ? 5 বছরের খুকি তুমি কেমন, যে সে তোমাকে কিছু বোঝাতে বসলো আর চোখ কান বুঝে তুমি তাই বুঝে ফেললে? কেন সকলকে এরকম প্রশ্রয় দাও তুমি? নিজের ঘরে এসেও ঠান্ডা হতে সময় লেগেছিল আমার, কিন্তু সবে শুরু এটা। পরদিন আপিসে এসে এক বিভ্রাটের খবর পেলাম। সরকারের সঙ্গে ঘনিষ্ঠ যোগ আছে এমন এক প্রতিষ্ঠানের বছরে 3.5 লাখ টাকার পাবলিসিটির বাজেট। গোটা কাজটাই আমরা করে থাকি, কিন্তু নির্দিষ্ট সময় পার হওয়া সত্ত্বেও তাদের কোনো প্ল্যানই আসেনি এখনো। এ কদিন টেলিফোনে খোঁজ করতে তারা হচ্ছে হবে করে কাটিয়েছে। আজ স্পষ্ট করেই তারা তাদের অসুবিধের কথা জানিয়েছে। কাগজে ওই রকম একটা রিপোর্ট বেরোনোর দরুন কোম্পানিতে 5 রকম কথা উঠেছে। খুব সম্ভব এবার থেকে কাজ ভাগ করে দিতে হবে। যাই হোক, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এখন কিছুই করা যাবে না। সমস্যায় পড়ে সুবলদা শুদ্ধ অধিকারীকে টেলিফোন করেছিল, সে খানিকক্ষণের মধ্যেই আসছে জানিয়েছে। আমার মাথায় রক্ত চড়তে দেরি হয়নি। পাবলিসিটির কাজ সচরাচর এভাবে ভাগ হয় না,
এক প্ল্যানেই হয়। 3.5 লক্ষ ছেড়ে এক একটা প্রতিষ্ঠান কোনো কোনো সংস্থার 8-10 লাখ টাকার কাজও করছে, কিন্তু তাদের বেলায় কোনো বাধা আসবে না, কারণ ওতে মহিলারা যুক্ত নয়। কাগজে মহিলাদের সংযোগ নিয়ে অত্যন্ত নিচু স্তরে কটাক্ষ করা হয়েছিল। আর যে কাগজ এরকম ক্ষতির উপলক্ষ, সেখানকার একটা লোককেই কিনা সুবলদা একমাত্র সাহায্যের পাত্র ভেবেছে। সুস্থ চিন্তা রসাতলে গেল। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। বললাম, যে আসছে তাকে বিদায় করে দিও। আমি ওই কোম্পানিতে চললাম, যদি নিজেরা পারি ভালো, নত 3.5 লাখ টাকার বিজনেস যাবে, মেরে কেটে 15,000 টাকা আমাদের লাভ হয়। সেটা না হলে আমাদের ফার্ম রাস্তায় বসবে না। রাগের মাথায় গাড়ি নিয়ে বেরিয়েছি, কিন্তু খানিক আসার পর সত্যিকারের দুর্ভাবনা মাথায় চেপেছে। পাটি খসার এ একটা বিচ্ছিন্ন নজির নাও হতে পারে। বাধা কাজ কেন গেল, এ কথায় বাজারে একে একে অনেকেই হাত গোটাতে পারে। ভেড়ার পালের দশা এ লাইনের। আসছে যখন সার বেঁধে, একের দেখা দেখি অনেকে আসছে, যাবার রীতিও তাই। দুর্ভাবনার ব্যাপার যে সন্দেহ নেই। জেনারেল ম্যানেজারের সঙ্গে পরিচয় ছেড়ে হৃদ্যতার সম্পর্কই ছিল, কিন্তু তার কথা শুনে ঘাবড়ে গেলাম। বিজ্ঞাপন বন্ধ করার নির্দেশ দিয়েছে কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর মহেশ্বর ভান স্বয়ং। অতএব সমস্ত ব্যাপারটাই তার এখতিয়ারের বাইরে। সেখান থেকে নির্দেশ না এলে জেনারেল ম্যানেজারের কিছু করণীয় নেই। এই কোম্পানির কাজটাই তাড়াতাড়ি আটকে গেল কেন, বোঝা গেল। কদিন আগেও কাগজে মহেশ্বর ভান আর তার স্ত্রীর কেসের সরল রিপোর্ট পড়েছি। স্বামী স্ত্রীর জীবনে পরস্পরের বিরুদ্ধে আদালতে বিশ্বাসঘাতকতার অভিযোগ করেছে তারা। রমণী ঘটিত ব্যাপারে নালিশ আগে মিসেস ভানই করেছে। মিস্টার ভান পাল্টা অভিযোগ ঠুকেছে তারপর। পাছে কখনো কোনো কথা ওঠে, তাই ঝুঁকি সামলাবার দায় সবার আগে আমাদের কাজ বন্ধ করেছে ভদ্রলোক। এইসব ব্যাপারে ভান লোকটা সুবিধের নয় আমারও মনে হয়েছিল, কিন্তু আমরা কাজ পেয়ে খালাস, সমস্যা নেই, মাথা ঘামাই না। তার সঙ্গে আমার যথেষ্ট পরিচয় আছে, তবু দুর্ভাবনায় পড়া গেল। এই সময় ভদ্রলোকের সঙ্গে দেখা করেও কোনো লাভ হবে না বুঝতে পারছি। আর যে বিপাকে পড়েছি বা পড়েছিল সে, তাতে গেলে দেখা করবে কিনা সন্দেহ। সাহস থাকলে এভাবে কাজ আটকে দিত না। এদিকে হুকুমের বাইরে জেনারেল ম্যানেজারেরও এক পা নড়ার উপায় নেই বোঝা যাচ্ছে। ঠিক এই সংকটের মুখে সোজা দরজা ঠেলে লোকটা ঘরে ঢুকলো। তাকে দেখে প্রথমে যে হকচকিয়ে গেছি অস্বীকার করব না। শুদ্ধ অধিকারী, পরনে ধূসর রঙের দামি ট্রাউজার, গায়ে তেমনি দামি টেরিলিনের ঝকঝকে শার্ট। ধুতি পরলে যেরকম দেখায় তার সঙ্গে এতটুকু মিল নেই। নাম না জানলে ভুল করেও কেউ বাঙালি সন্দেহ করবে না। জেনারেল ম্যানেজারটি হাসি মুখে অভ্যর্থনার আতিশয্যে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠল একেবারে। মিস্টার অধিকারী যে, কি সৌভাগ্য, আসুন আসুন। জবাবে হালকা হেসে মাথা ঝাঁকিয়ে সে আমার পাশের চেয়ারটা টেনে নিয়ে বসল। আমার বিস্ময়ের ঘোর কেটেছে ততক্ষণে। তার বদলে শিরা বেয়ে যে অনুভূতিটা মাথার দিকে উঠছে সেটা সামলাবার জন্য চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতে গেলাম আমি। কিন্তু তার আগে শুদ্ধ অধিকারী মুরব্বি গোছের গলায় বলল, ওঠার দরকার নেই, বসুন, পাবলিসিটি ফার্মের ব্যাপার নিয়ে এসেছি। জেনারেল ম্যানেজারের দিকে তাকালো। হঠাৎ আমাদের বিজ্ঞাপন বন্ধ কেন? জেনারেল ম্যানেজার আকাশ থেকে পড়ল। আপনাদের? আপনাদের মানে? আপনার কি? আমার প্রায় সবই বলতে পারেন। চাকরি করে এক জায়গায় সব কি আর সর্বত্র ফাঁস করা যায়? এখন হঠাৎ এই কোপ কেন বলুন? জেনারেল ম্যানেজারের বিস্ময়ের অন্ত নেই তবু। আপনার সব, অথচ আপনার কাগজেই ওরকম রিপোর্ট বেরোলো? আগে তো সব রিপোর্ট সকলে দেখে না, যে লিখেছে তাকে আপাতত সাসপেন্ড করা হয়েছে, চাকরিও যাবে হয়তো। আমার অসহ্য লাগছে, কিন্তু নির্বাক বসে থাকা ছাড়া করার কিছু নেই। জেনারেল ম্যানেজার আর একবার তাকে বোঝাতে গেল সমস্যাটা কোথায়। মন দিয়ে শুনে শুদ্ধ অধিকারী আঙুল দিয়ে টেলিফোন দেখিয়ে নির্দেশ দিল, ম্যানেজিং ডাইরেক্টরের সঙ্গে কানেক্ট করলো দিন। নির্দেশ পালন করতে দেরি হলো না দেখলাম। এধার থেকে জেনারেল ম্যানেজার জানান দিল কে কথা বলতে চায়, আর আমাদের ফার্মের সে যে বেনামদার অধিকর্তাদের একজন, সবিষয়ে তাও জ্ঞাপন করতে ভুলল না। তারপর রিসিভারটা এগিয়ে দিল। রিসিভার হাতে নিয়ে শুদ্ধ অধিকারী হাসি মুখে যেন অধীনস্থ কারোর সঙ্গে কথা কইতে লাগলো। প্রথমেই জিজ্ঞাসা করল,
লালের সংকেত দেখে ঘর পোড়া গরুর মতো লাফিয়ে উঠেছে কেন ভদ্রলোক। তারপর সার কথা এসে যা জানালো তার মর্ম, কোনো পার্টির স্বার্থের কারসাজিতে পড়ে একজন অর্বাচীন রিপোর্টার এই কাণ্ড করে বসেছে, আর তার ফলও পাচ্ছে এখন। কিন্তু এই সামান্য ব্যাপারে এত বড় বিজনেসম্যানের এরকম ঘাবড়ে গেলে সেটা হাসির ব্যাপার হবে। চাই কি এই মজাদার অন্যায়টা হয়তো আর কোনো কাগজে ফলাও করে বেরিয়ে যেতে পারে। না, কাগজের জন্য কেন, কোনো কাগজ বা কোনো গন্ডগোলের জন্যই আর এতটুকু ভাবনার কারণ নেই। সব দায় দায়িত্ব শুদ্ধ অধিকারী নিচ্ছে, অতএব অতএব যা, তাও মুখ বুজে দেখতে হলো। সমস্যার সমাধান করেই শুদ্ধ অধিকারী রিসিভারটা জেনারেল ম্যানেজার দিকে এগিয়ে দিল। জেনারেল ম্যানেজার তার উপরওয়ালার নির্দেশে মাথা ঝাঁকিয়ে যে আজ্ঞে করে রিসিভার রাখলো। তারপর খুশি মুখে জানালো কাগজপত্র সব রেডি করাই আছে, 2 মিনিটের মধ্যে ব্যবস্থা হবে। 2 মিনিটের জায়গায় মিনিট 10 লাগলো। ইতিমধ্যে জেনারেল ম্যানেজারকে ধন্যবাদ জানিয়ে গণ্যমান্য ব্যক্তির মতোই শুদ্ধ অধিকারী প্রস্থান করেছে। দ্বিতীয় দফা ম্যাজিক দেখে, অর্থাৎ প্রচার প্ল্যানের অনুমোদনের ফাইলপত্র নিয়ে আমি নেমে এলাম। পার্টি হাতছাড়া হলো না বলে খুশি হবার কথা, কিন্তু বলা বাহুল্য খুশি হওয়া গেল না। নিচে চেনা দারোয়ান মোতায়েন বলেই গাড়ি তালা বন্ধ করি না। গাড়ির কাছে এসেই থমকে দাঁড়াতে হলো। চালকের পাশের আসনে মূর্তিমান বসে আমাকে দেখে হাসছে মিটিমিটি। এই হাসি আদৌ বুদ্ধিমানের হাসির মতো ঠেকলো না আমার চোখে। হাতের ফাইল পিছনের সিটে ছুঁড়ে ফেলে রেখে নিজের আসনে এসে বসলাম। তারপর গম্ভীর মুখে জিজ্ঞেস করলাম, অপেক্ষাই যদি করবেন তাহলে অফিসে না বসে এখানে বসে আছেন কেন? আমতা আমতা করে যে জবাব দিল পিত্তি জ্বলে যাবার দাখিল। বলল, ওদের চোখে আমি একজন মহান কর্মতৎপর ব্যক্তি, তাই দরকার ফুরলে আর 1 মিনিটও বসে থাকি না। গাড়িতে স্টার্ট দিয়ে আবার বলে বসলাম, দুনিয়াটা এমনই চালবাজির ওপর চলছে তাহলে? একটু বিস্ময়ের সুরেই জবাব দিল, চলছে যে দেখতে পাচ্ছেন না। এরকম কতদিন চলবে আশা করেন? হালচাল যা দেখছি দেশের, বেশ কিছুকাল চোখ বুজে কাটিয়ে দিতে পারবো আশা করি। কিন্তু কি ব্যাপার, কাজটা করে দিলাম আর আপনি খুশি যারা হবার তারা হবেন। কিন্তু আমি শুধু আপনাকেই খুশি করতে চেয়েছিলাম। ও কি, আসতে চালান, আবার কিছু বিভ্রাট হলে? ড্রাইভিং এ হাত পাকেনি জেনেও কে আপনাকে আমার গাড়িতে উঠতে বলেছিল? ঝাঁজ দেখি বা কি দেখে মুখের দিকে চেয়ে থাকলে একটু জানি না। তারপর বলে বসলো, যত জোরে খুশি চালান, আপনার সঙ্গে থেকে একটা জোরদার অ্যাক্সিডেন্ট হয়ে গেলেও আপত্তি নেই। তেমনি ঝাঁজের মুখে আমি বলে উঠতে গেলাম, দেখুন শুদ্ধ সত্য বাবু। বাধা পড়ল, আবার সত্য কেন? আমার মধ্যে সত্যের ছিটে ফোটাও নেই। রাগ সামলে এবার ব্যঙ্গোক্তি করলাম, কেন, শুদ্ধ কি সত্য বর্জিত? হাসতে লাগলো, বলল, শুদ্ধ হলো আচারের ব্যাপার, আর সত্য হলো কি আপনার আত্মার ব্যাপার। আনুষ্ঠানিক আচারে বিচারে আমি মোটামুটি শুদ্ধ। তাছাড়া সত্য বর্জনের আর একটা বড় কারণ আছে। স্কুলের খাতায় শয়ের সঙ্গে তয়ের জফলা জুড়ে বানানটা একবার সরল করে নিতে চেষ্টা করেছিলাম। সেই অপরাধে পণ্ডিত মশাই এক ঘর ছেলের সামনে আমাকে বেঞ্চির ওপর দাঁড় করিয়ে দিয়েছিলেন। সেই থেকে আমি সত্য বরদাস্ত করিনি। বিবৃতি শুনে হাসার কথা, কিন্তু আমার হাসি চুলোয় গেছে। বললাম, আর 2 দিন বাদে শুদ্ধ বরদাস্ত করতে পারবেন না। যাক, আপনি জেনে রাখতে পারেন, এই পার্টি ফেরার উপকারটা করে আপনি মাথা কিনে রাখেন। ভালো মুখ করে জবাব দিল, মাথা কিনে রাখবো কেন, নিজের পাপের একটু প্রায়শ্চিত্ত করা গেল শুধু। কি বলতে চায় না বুঝে ফিরে তাকালাম এক পলক। তেমনি অম্লান বদনে নিজের পাপের ব্যাখ্যা দিল লোকটা। বলল, কাগজে সাজিয়ে গুছিয়ে পাবলিসিটি ফার্মের লীলা সম্পর্কে সেই চটকদার রিপোর্টটা আমি লিখেছিলাম তো। শোনা মাত্র হাতে স্টিয়ারিং সংযত রাখা কঠিন হয়ে পড়ল। কতখানি বেপরোয়া মানুষ হলে এরকম স্বীকারোক্তি করতে পারে তা ভাবারও ধৈর্য থাকলো না। এবারে আর কোনো সংশয় থাকলো না, কাগজে ওই রকম নির্লজ্জ আক্রমণের একমাত্র লক্ষ্য আমি। খুব ঠান্ডা কঠিন স্বরে প্রশ্ন করলাম, আপনার অত বড় কৃতিত্বের খবর মেজদা বা সুবলদা এখনো জানে না বোধ হয়? তাই কখনো বলি? ওরা শুনলে ভাববে কি? আর এখন শুনলে আপনাকে মাথায় তুলে নাচবে? ভয়ানক বিব্রত আর বোকা মুখ করে বলে উঠল,
আপনাকে বিশ্বাস করে দোষ স্বীকার করলাম, আর আপনি কি তাদের বলে দেবেন নাকি? আমি নীরব, কঠিন। খানিক আগে ওই কোম্পানির জেনারেল ম্যানেজারকে বলে এসেছে যে লোক ওই রিপোর্ট লিখেছে তাকে সাসপেন্ড করা হয়েছে। আপাতত তাড়াতাড়ি আপিসে পৌঁছানোর তাড়া আমার। যে উপকার লোকটা করেছে তার জন্য দাদাদের কারো আর কৃতজ্ঞতা বোধ করার কারণ নেই বলে খুশি আমি। জবাব দিলাম না বলে লোকটাও নিশ্চিন্ত হলো বোধহয়। হাসি মুখে আবার বলল, এতকাল দেখা না হলেও আপনাদের সঙ্গে আমার মনের যোগ ছিলই। বাবা মারা যাওয়ার আগে পর্যন্ত আপনাকে কত যে ভালোবাসতো আপনি জানেনও না। আর তার ফলে উঠতে বসতে আমাকে অপদস্থ করতো, বুঝলেন? কিছু বোঝার মতো মেজাজ নয় আমার, নইলে আমাকে ভালোবাসার ফলে তাকে অপদস্থ করতো কেন জানার কৌতূহল হতে পারত। উল্টে মনে হলো যে করে দুদিনের আলাপে বড় মা প্রীতিভাজন হয়ে উঠেছে, এই উক্তির পিছনে সেই গোছেরই উদ্দেশ্য কিছু। বাবার ভালোবাসার কথা বলে আমাকে নরম করার চেষ্টা। বিশ্বাসের পাত্রী ভেবেই হাসি মুখে লোকটা বলে গেল, তাই চান্স পেয়েই দিলাম কাগজে ঠুকে। কিন্তু সত্যি বলছি, অতটা লেখা আমার উচিত হয়নি। ব্যবসায় সত্যিকারের মাথা আছে আপনার। হোটেলে সেদিন ওই পার্টির সঙ্গে আপনার কথাবার্তা শুনে আমার ভারী ভালো লাগছিল। ঠান্ডা জবাব দিলাম, কিন্তু আমার যে ভালো লাগেনি সেটা বোঝার মতো বুদ্ধি আপনার ছিল? তার ছিল না। একগাল হাসি। তার আগেই যে আমি যাচ্ছে তাই কাণ্ড করে বসলাম। বাড়িতে আপনাকে সেদিন আয়নার সামনে দাঁড়িয়ে ওই রকম হাসতে, ঠোঁট কামড়াতে বা চুল ঠিক করতে দেখে না ফেললে খামোকা আমার ওপর অত রাগ আপনার নিশ্চয়ই হতো না। কিন্তু কি করব বলুন, আমি যে চোখ ফেরাতেই পারলাম না। এতখানি দুর্জয় সাহস আমি আর কারো দেখেছি কিনা জানি না। মুখটা ভালো করে দেখার জন্যই গাড়ির স্পিড কমাতে হলো বুঝি। আজকের মতো এখানেই শেষ করছি। আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা উপন্যাস আলোর ঠিকানা। ভালো লাগলে লাইক করবেন, আর আমার পাঠ করা অন্যান্য গল্প উপন্যাসগুলিও আমার চ্যানেল থেকে শুনে দেখতে পারেন। যদি আমার পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে লাইক করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।